আমরা লাস্ট দুইটা ক্লাসে রিগ্রেশন দেখছি। প্রথম ক্লাসে দেখছিলাম হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। তারপর দেখছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যেখানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল যাদের সবাই নিউমেরিক। এটা একটু একটা মাথায় রাখতে হবে পয়েন্টটা, যে আমরা আগের বার যেটা দেখছিলাম মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, সেখানে কিন্তু সবগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিউমেরিক ছিল, আর আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা সেটাও নিউমেরিক ছিল। এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের যখন এরকম মডেল ফিট করতে দিবে বা করার দরকার হবে, তখন যে আমাদের সবগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিউমেরিক হবে এমন তো কোনো কথা নাই। তো এরকমও হইতে পারে যে আমাদের যে একটা মডেল আমরা চাচ্ছি দেখতে, যেখানে বিভিন্ন ভেরিয়েবলের এফেক্ট একটা নির্দিষ্ট ভেরিয়েবলের উপর থাকবে, তখন দেখা যাচ্ছে যে বা একাধিক বা দুই তিনটা ভেরিয়েবল ক্যাটাগরিক্যাল। তো সেক্ষেত্রে আমাদের মডেলটি কিভাবে ফিট করতে হবে, তো সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা প্রথমে দেখব। প্রথমে আমরা দেখব আচ্ছা, তারপর 11 নম্বর ক্লাসে দেখছিলাম বাইনারি লজিস্টিক রিগ্রেশন, যেখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে একটা আহ, কোথায় মডেলটা, এই যে এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমাদের বাইনারি ভেরিয়েবল থাকে 1 অথবা 0, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে সবগুলো হচ্ছে নিউমেরিক অথবা ক্যাটাগরিক্যাল। আজকে আমরা মোর অন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, তো মানে হচ্ছে কিছু এক্সট্রা জিনিস দেখবো। তো সেই এক্সট্রা জিনিসটাই হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ক্যাটাগরিক্যাল কোনো ভেরিয়েবল থাকলে সেটা নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো লাস্ট ডেতে আমাদের যে মডেলটা আমরা ফিট করছিলাম সেখানে ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ছিল রুম নাম্বার এবং পোর। তো আমি যদি ডেটা সেটটা একটু ওপেন করি, ডেটা সেট কোনটা, ডেটা সেট হচ্ছে হাউস প্রাইস ডামি। তো আজকের জন্য আমি নতুন করে একটা ডেটা সেট ক্রিয়েট করছি, ওইখান থেকে একটু প্রসেসিং করার পর। তো হাউস প্রাইস ডামি ডট এক্সএলএসএক্স, এটার ভিতর হচ্ছে আমাদের ডেটাটা আছে। তো আমরা এসপিএসএস এর মাধ্যমে ওই এক্সেল ফাইলটা ওপেন করব। তো সেজন্য ফাইল, দেন ইম্পোর্ট ডেটা, দেন এক্সেল, এক্সেল ক্লিক করলাম, দেন 12th ক্লাস, এখান থেকে হচ্ছে হাউস প্রাইস ডামি, এটা সিলেক্ট করে ওপেন দিচ্ছি। এটা হচ্ছে এক্সেল ফাইল রিড করার যে ডায়ালগ বক্সটা সেটা ওপেন হয়েছে। এখানে দেখাচ্ছে আমাদের কোন কোন ভেরিয়েবল আছে এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের যেগুলো টার্গেট ভেরিয়েবলস সবগুলো এখানে আছে ঠিকঠাক। তাহলে আমি আর কিছু চেঞ্জ করতেছি না, না করে আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন ডাটা সেটে যাই। এইটা তো না, ডাটা সেট তো অন্যটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেটা সেট। তো এখানে এরকম 0 0 0 0 অনেক কিছু অদ্ভুত দেখা যাচ্ছে। তো এই ডেটা সেটটা একটু ক্লিন করতে হবে, দেখতে ভালো লাগতেছে না। ভেরিয়েবল ভিউতে যাই, সেখানে গেলে দেখবো যে ডেসিমালসে 15 করে চলে আসছে। তো এই জন্য হচ্ছে এইখানে ডেসিমালের পরে অনেকগুলো ঘর দেখাচ্ছে। তো অনেকগুলো ঘর দেখাচ্ছে, এটা তো চেঞ্জ করতে হবে। তো একটু কষ্ট করে ডেসিমালসটাকে টাইপ করে চেঞ্জ করে দেই 2, পরেরটাও 2। আচ্ছা, এখানে ডেসিমাল যদি 5 ঘর পর্যন্ত থাকে আর আমি ডেসিমাল সিলেক্ট করি 3 ঘর পর্যন্ত, এসপিএসএস যে অ্যানালাইসিসটা করবে সে কি আমার সিলেক্ট করা 3 ঘর পর্যন্ত ধরেই অ্যানালাইসিস করবে? না, 5 ঘরের উপরেই অ্যানালাইসিস করবে। ওইটা জাস্ট আমাকে ডিসপ্লেতে দেখাবে 3 ঘর, বাট সে অ্যানালাইসিস করার সময় 5 ঘরের উপরেই করবে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেটা, আমরা মোটামুটি ক্লিন করে নিছি। এখন কি ব্যাপার, নিচে এরকম আসতেছে কেন? ও আচ্ছা, ওকে। সো আমরা এখন মোটামুটি ক্লিন করে নিছি। তো আমাদের মডেল যেটা ছিল প্রাইস, তারপর হচ্ছে রুম নাম্বার এবং পোর,
তো পোর আর রুম নাম্বার হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর প্রাইস ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমাদের যদি এখন টার্গেট থাকে যে আগে এই মডেলটা প্রথমে কনস্ট্রাক্ট করি, মডেল ছিল রুম আর পোর, ঠিক আছে। তো অ্যানালাইজ, রিগ্রেশন, লিনিয়ার, আমাদের প্রাইস ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রুম নাম্বার আর আর কি পোর না, হ্যাঁ পোর, পোর প্রপ, এটা এই দুটো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এখান থেকে স্ট্যাটিস্টিক্স থেকে কনফিডেন্স ইন্টারভ্যালটা টিক মার্ক করে দিচ্ছি, আর আর কিছু দরকার নেই। দেন ওকে, ওকে দিলে আমরা এখানে মডেলটা দেখতে পারতেছি। মডেলে কোফিশিয়েন্টের ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। তার মানে আমাদের মডেলের ভ্যালুগুলো ছিল 5. রুম নাম্বারের যে বিটা, এই যে রুম নাম্বারের সাথে যে বিটা 1, এটার ভ্যালু হচ্ছে 5.065, আর পোর যেটা ওইটার সাথে বিটা 2 ছিল, ওই বিটা 2 এর ভ্যালু হচ্ছে -0.647। তো এটা নেগেটিভ থাকার মানে হচ্ছে পোর প্রপোর্শন যখন 1 ইউনিট করে বাড়তে থাকে, আমাদের প্রাইস সেটা হচ্ছে অন এভারেজ 0.647 ইউনিট করে কমতে থাকে। সিমিলারলি এইটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমাদের নাম্বার অফ রুমস যদি 1 করে বাড়ে, 1 ইউনিট করে বাড়ে, তাহলে অন এভারেজে রুম নাম্বার প্রাইস 5.065 ইউনিট করে বাড়তে থাকবে। আর এখানে একটা কন্ডিশন হচ্ছে যে যখন আমরা এইটা নিয়ে আলোচনা করব তখন বাকি সবগুলা ভেরিয়েবলের ভ্যালুস কনস্ট্যান্ট থাকবে, মানে অন্যগুলো সব স্থির থাকবে, আর এটা জাস্ট আমি 1 ইউনিট করে বাড়াইলাম। তো সেম ভাবে আমি যদি রুম নাম্বারটা চিন্তা করি যে 1 ইউনিট রুম যদি আমি বাড়াই, আর তখন হচ্ছে বাকি সব ভেরিয়েবলগুলো কনস্ট্যান্ট থাকবে। ইন্টারপ্রিটেশনটা হচ্ছে অনেকটা এরকম। এটা ছিল আমাদের গত দিনের সেই মডেলটা। তো আমাদের এখন মনে হইলো যে এই যে ভেরিয়েবলগুলো ছিল তাদের মধ্যে যে প্রাইস তো আমাদের ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আর আমরা আলোচনা করতেছি রুম নাম্বার এবং পোর প্রপ নিয়ে, কিন্তু আমার মনে হইলো এই ওয়াটার বডিটাও আমাদের অ্যানালাইসিসে দরকার। তো তখন আমাদেরকে এই ধরলাম যে এখান থেকে আমরা চাচ্ছি ওয়াটার বডিটাকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে নিয়ে আসবো। তো আমি যদি এরকম করি, এটাকে নিয়ে আসার চেষ্টা করি বা ট্র্যাক করে নিয়ে আসার চেষ্টা করি, আমাকে দেখাবে যে একটা মানে নো সাইন দেখাবে যে না এটা এখানে আনা যাবে না, বা এইভাবে করলে দেখাবে যে স্ট্রিং ভেরিয়েবলস আর নট অ্যালাউড ইন দ্য লিস্ট। তার মানে হচ্ছে এই ভেরিয়েবলটা যেহেতু স্ট্রিং, অর্থাৎ আমি এক্সেল থেকে নিয়েছিলাম ডাটাটা, তো এক্সেলে ডাটাটা ইনপুট দেওয়া হয়েছিল রিভার, লেক এরকম স্ট্রিং আকারে। এগুলো হচ্ছে 1 1 0 এরকম করে দেওয়া হয়নি, বা 1 2 3 এভাবে নাম্বার দিয়ে আইডেন্টিফাই করে দেওয়া হয়নি। আর ইভেন নাম্বার দিয়ে আইডেন্টিফাই করে দিলেও আমরা তো কখনোই বলতে পারবো না যে রিভার ইজ গ্রেটার দেন লেক, বা মানে কোনো একটা নাম ধরি যে আবুল আর কাশেম, আবুল ইজ গ্রেটার দেন কাশেম, এই ধরনের কোনো কিছু তো বলা সম্ভব না। তো এরকম নমিনাল ডেটা বা ক্যারেক্টার ডেটা যখন থাকে সেগুলোতে আমরা কম্পেয়ার করতে পারি না, বা আমরা সেগুলোকে নাম্বারে প্রকাশ করতে পারি না। তো সেজন্য আসলে এই ওয়াটার বডি বা এই ধরনের যে ক্যারেক্টার ভেরিয়েবল গুলো থাকবে যাদেরকে নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাই, তাদেরকে ডামি কোডিং করে নেওয়া হয়। তো ডামি কোডিং মানে কি সেটা একটু বুঝে আসি। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার বডিতে ভেরিয়েবল ছিল তিনটা। তিনটা কিভাবে বুঝছি, আমি যদি এটার একটু এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস করি, আমি যদি ফ্রিকোয়েন্সি দেখার চেষ্টা করি, তো অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে ফ্রিকোয়েন্সিস, আমি চাচ্ছি ওয়াটার বডির ফ্রিকোয়েন্সিগুলো আমি দেখতে যে কোনটা কতবার করে আছে, বা ইউনিক আসলে কতগুলা ক্যাটাগরি আছে। তো ওকে দিচ্ছি, ওকে দিলে আমি দেখব এখানে একটা টেবিল আসছে, সেখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে যে লেক একটা, তারপর হচ্ছে নান একটা ক্যাটাগরি, আর হচ্ছে রিভার একটা ক্যাটাগরি, আর আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশনস হচ্ছে 506টা। তো তাহলে আমাদের এই যে ডামি কোডিং যখন করতে যাব তখন এখানে টোটাল ততগুলো লেভেলই থাকবে যতগুলো ইউনিক লেভেল আমার ডেটা সেটে আছে। তাহলে ওয়াটার বডির জন্য ক্যাটাগরি হচ্ছে তিনটা, রিভার, লেক এবং নান। তো ডামি কোডিং মানে হচ্ছে যে প্রত্যেকটার মাধ্যমে আমি এই যে এটার বরাবর যে একটা রো, এই রো বরাবর আমি যদি এই ডামি ওয়ানটাকে রিভার ডিনোট করি যে এটা আসলে রিভার হবে, ডামি ওয়ান মানে আমি ধরতেছি রিভার, এটার কোয়েশ্চেন মার্ক চিন্তা করলাম যে কোয়েশ্চেন মার্ক, আর এটা আমি চিন্তা করতেছি যে লেক। তাহলে যদি এই রোতে ধরলাম এই সেলটা বরাবর এইখানে ওয়াটার বডি যদি রিভার হয় তাহলে 1 থাকবে,
আর যদি রিভার না হয় তাহলে 0 থাকবে। তো এটা যেহেতু লেক অর্থাৎ এটা রিভার না, সেজন্য এটা এখানে 0। তারপর এটা যেহেতু নান অর্থাৎ এটাও রিভার না, সেজন্য হচ্ছে এখানে 0। তো সিমিলারলি পরের ডামি কোডটা যদি চিন্তা করি, সেটা হচ্ছে ডামি ভেরিয়েবল 2 চিন্তা করলাম। তো এখানে যেহেতু এটা লেক না, সেজন্য হচ্ছে এটা 0, আর যেহেতু এটা লেক সেজন্য হচ্ছে এটা 1। সেম ভাবে এটা যেহেতু লেক না, সো এটা হচ্ছে নান 0। কথা হচ্ছে আমরা এখানে 3টা লেভেল দেখতেছি একটা ক্যাটাগরিতে। তো 3টা লেভেলের জন্য আমরা ডামি কোড বা ডামি ভেরিয়েবল আমাদের মডেলে নিব হচ্ছে 2টা, 4টার জন্য নিব 3টা, 5টার জন্য নিব 4টা। অর্থাৎ আমাদের লেভেল যতগুলো থাকবে আমরা ডামি ভেরিয়েবল বা ডামি কোড নিব তার চেয়ে একটা এক কম করে। তো এটা কেন নিচ্ছি? কারণ আমরা যদি সবগুলা ভেরিয়েবলকেই নিয়ে মানে সবগুলা ডামি ভেরিয়েবলই নেই প্রত্যেকটা লেভেলের জন্য, মানে এখানে তো আরেকটা ভেরিয়েবল হইতে পারতো যে নান কিনা, নান কোয়েশ্চেন মার্ক। তো এটা হচ্ছে 0 হইতো, এখানেও 0 হইতো, তারপর এখানে 1 হইতো, কারণ এখানে করসপন্ডিং এই ভ্যালুটা হচ্ছে নান। তো এটা 1 হইতো, বাট আমি সেটা নিলাম না কেন? কারণ ওইটা যদি নেই তাহলে একটা সিঙ্গুলারিটি প্রবলেম সৃষ্টি হবে, আর যেটার কারণে দেখা যাবে যে মডেলটা ফিট হবে না। আর এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল বিষয় আছে, সেই মানে এত গভীরে আমি গেলাম না, জাস্ট আমি বলে রাখতেছি যে এখানে আমাদের যতগুলো লেভেল থাকবে আমরা ঠিক তার একটা কম করে এরকম ডামি ভেরিয়েবল নিব। তো আমরা যেটাকে বাদ দিয়ে নিছি সেটাকে বলা হচ্ছে রেফারেন্স ক্যাটাগরি। তো আমরা এখানে কোন ভেরিয়েবলগুলোকে নিছি, মানে কোন লেভেলগুলোকে নিছি? রিভারকে নিছি এবং লেককে নিছি। আর নেই হচ্ছে নান এই ভেরিয়েবল, এই লেভেলটাকে। তার মানে আমাদের নান যে লেভেলটা ছিল সেটা হচ্ছে আমাদের বেস ক্যাটাগরি। তো বেস ক্যাটাগরি মানে আসলে কি, এবার সেটা একটু পরেই বুঝবো। তো এখন আমরা যে মডেলটা নিলাম সেখানে একটা নতুন ভেরিয়েবল আমরা নিছি, সেটা হচ্ছে ওয়াটার বডি। কিন্তু ওয়াটার বডি যেহেতু একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, সো ওয়াটার বডিটা এখন স্প্লিট হয়ে গেছে। স্প্লিট হয়েছে কিসের উপর বেস করে? নাম্বার অফ লেভেলস এর উপর বেস করে। তো আমাদের ওয়াটার বডিতে লেভেল ছিল 3টা, সো এটা স্প্লিট হয়ে দুইটা আলাদা ভেরিয়েবল হবে। মানে হচ্ছে দুইটা আলাদা ডামি ডামি কোডিং জন্য দুইটা আলাদা ডামি ভেরিয়েবল হবে। তো ওয়াটার বডি এটা স্প্লিট হয়ে ওয়াটার বডি ফর রিভার এবং ওয়াটার বডি লেক। তো এই দুইটা আলাদা ভেরিয়েবল তৈরি হয়েছে, এবং যখনই দুইটা আলাদা ভেরিয়েবল তৈরি হয়েছে এই বিটা থ্রিও তখন স্প্লিট হয়ে যাচ্ছে। তো বিটা থ্রি হচ্ছে একটা বিটা থ্রি আর একটা বিটা ফোর। তাহলে আমরা যদি এখন একটা নতুন মডেল ক্রিয়েট করি, সেখানে আমরা টোটাল কোএফিসিয়েন্ট পাবো হচ্ছে 5টা। এই যে বিটা নট অর্থাৎ এটা কনস্ট্যান্ট, তারপর বিটা ওয়ান বিটা টু এটা হচ্ছে রুম এবং পোরের জন্য, বিটা থ্রি পাবো ওয়াটার বডি রিভারের জন্য, এবং বিটা ফোর পাবো ওয়াটার বডি লেকের জন্য। তো এখন আমাদের কথা হচ্ছে যে নানের জন্য তাহলে কোথায় গেল? নানটা হচ্ছে আমাদের এখন রেফারেন্স, যেটার সাথে আমরা এখন ওয়াটার বডি রিভার এবং ওয়াটার বডি লেককে কম্পেয়ার করব। আমরা একটু পরের স্লাইডে যাই। আমি একটু মডেলটা ফার্স্টে ফিট করি। তো এখন আমরা যে মডেলটা প্রথমে ফিট করব সেখানে শুধুমাত্র এই ওয়াটার বডি ভেরিয়েবলটাকেই রাখবো, এভাবে চিন্তা করি। তো যদি সেটা রাখতে চাই ফার্স্টে আমাদের ডামি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এই ওয়াটার বডির জন্য প্রত্যেকটা লেভেলের জন্য ডামি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেখানে এখানে বরাবর এই রিভারের জন্য 1 থাকবে। আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে টিডিয়াস কাজ। ধরলাম এখানে 1 দিলাম, এটা হচ্ছে রিভারের জন্য 1, এটা লেক যেহেতু সেজন্য 0, নান যেহেতু সেজন্য 0, লেক যেহেতু 0 0 0, এখানে রিভার বরাবর হচ্ছে ট্রু, সো এটা 1। এখন কথা হচ্ছে আমরা কি এইভাবে কাজ করব? কখনোই না। আমাদের SPSS এর সিস্টেম অলরেডি করাই আছে যে আমরা কিভাবে করতে পারি। তো সেটার জন্য আমরা যাব হচ্ছে এই ট্রান্সফর্ম, সেখান থেকে ক্রিয়েট ডামি ভেরিয়েবলস, একটা অপশন নিয়ে আছে, ডেডিকেটেড অপশন নিয়ে আছে এই কাজটা করার জন্য। তো আমরা যদি ক্রিয়েট ডামি ভেরিয়েবলসে ক্লিক করি, এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে প্রথমে আমাকে এখান থেকে এটা হচ্ছে ভেরিয়েবলস আমাদের যেগুলো আছে, সেখান থেকে আমাদের যে ভেরিয়েবলটাকে ডামি কোডিং করতে চাচ্ছি আমি সেটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসতে হবে, মানে যেটার, তো আমাদের টার্গেট হচ্ছে ওয়াটার বডিকে করা। সো ওয়াটার বডিটাকে সিলেক্ট করে এবার সে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে রুট নেমস কি সেটা সিলেক্ট করতে হবে। রুট নেমস মানে হচ্ছে জাস্ট মানে ভেরিয়েবলের নামগুলোর শুরুতে কি থাকবে। তো আমি নাম দিচ্ছি ওয়াটার ডামি, এরকম নাম দিচ্ছি ওয়াটার ডামি।
আর এখানে আর কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই। তারপর হচ্ছে ওকে। দেখা যাচ্ছে কোডটা রান হয়ে গেছে। এই যে রান হয়ে গেলে এরকম একটা আউটপুট আসবে। তো ওয়াটার ডামি 1 একটা ভেরিয়েবল, ওয়াটার বডি 2 একটা ভেরিয়েবল, ওয়াটার বডি 3 একটা ভেরিয়েবল। এই 3টা ভেরিয়েবল তাহলে ক্রিয়েট হইছে। তার মানে আমাদের যেহেতু 3টা লেভেল ছিল, 3টা লেভেলের জন্য 3টা ভেরিয়েবল ক্রিয়েট হইছে। বাট আমরা যখন মডেল রান করব, তখন আমরা সবগুলা ভেরিয়েবলকে সিলেক্ট করব না। আমরা একটা ভেরিয়েবলকে বাদ দিব, যেটাকে আমরা রেফারেন্স হিসেবে চিন্তা করব। আমি যদি ডাটা সেটটাতে যাই, সেখানে দেখবো এই যে লাস্টে 3টা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। তাহলে প্রথম ভেরিয়েবলটা এই যে ওয়াটার ডামি 1, এটা কার জন্য ক্রিয়েট হয়েছে সেটা প্রথমে বোঝার চেষ্টা করি। এটা 0, 0 বরাবর এখানে রিভার আছে, তার মানে হ্যাঁ এটা রিভারের জন্য না। এখানে 1 আসছে, তার মানে এটা আসলে লেকের জন্য। সো এইটা যে লেকের জন্য সেটা কিভাবে কনফার্ম হবো? কনফার্ম হওয়ার জন্য আমি যদি ভেরিয়েবল ভিউতে যাই অ্যান্ড প্রথম যেটা তৈরি হয়েছে সেটাকে এক্সপ্যান্ড করি। হ্যাঁ, এটা হচ্ছে ডামি, ওয়াটার ডামি 1। এই বরাবর এই যে লেভেল, যেটা কলামটা, এই লেভেলে কিন্তু দেওয়া আছে যে এই ওয়াটার ডামি 1 এটা আসলে কার জন্য হয়েছে। এটা হয়েছে লেকের জন্য। সো আমি চাইলে এই যে এখানে জাস্ট চেঞ্জ করে দিতে পারি নিজের বোঝার জন্য, যে ওয়াটার লেক। তারপরেরটা কার জন্য হয়েছে? নানের জন্য। সো আমি নামটা চেঞ্জ করে দিতে পারি ওয়াটার নান। তারপরটা চেঞ্জ হয়েছে রিভারের জন্য। সো আমি চেঞ্জ করে দিতে পারি ওয়াটার রিভার। এটা জাস্ট নিজের বোঝার জন্য, কারণ আউটপুটে কিন্তু লেভেলটা থাকবে। সো ওইটা এত সমস্যা হবে না। এবার এবার হচ্ছে মডেলটা তৈরি করার পালা। তো মডেলটা যখন তৈরি করতে যাব, আমি আবার অ্যানালাইজে গেলাম, সেখান থেকে রিগ্রেশন, দেন লিনিয়ার। এখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কিন্তু এগুলো আছে। তো আমরা যদি এইগুলো বাদ দিয়ে দেই এবং শুধুমাত্র ওয়াটার বডিটাকে নিয়ে একটা মডেল তৈরি করি, যে ওয়াটার বডি এইটাকে, এটা তো নেওয়া যাবে না, কারণ এটা একটা স্ট্রিং ভেরিয়েবল। সো আমাদের নিতে হবে এই ওয়াটার বডির বদলে ওয়াটার বডি থেকে যে ডামি ভেরিয়েবলগুলো ক্রিয়েট করছি সেগুলোকে নিতে হবে। সো এই দুইটাকে আমি ধরলাম লেক এবং রিভারকে নেই। আমি নান যেটা সেটাকে রেফারেন্স হিসেবে ধরতেছি। তো আর কোনো কিছু চেঞ্জ করা হবে না, আমি ওকে দিই। ওকে দিলে আমাদের এইরকম একটা কোএফিসিয়েন্ট টেবিল আসছে, মডেলের টেবিল আসছে। এইখানে আমরা দেখতেছি যে ওয়াটার বডি ইকুয়াল টু লেকের জন্য একটা কোএফিসিয়েন্টের ভ্যালু আসছে, ওয়াটার বডি ইকুয়াল টু রিভারের জন্য একটা কোএফিসিয়েন্টের ভ্যালু আসছে, আর ওয়াটার বডি ইকুয়াল টু নানের জন্য কোনো কিছু নাই, কারণ আমি আসলে ওয়াটার বডি ইকুয়াল টু নানের কোনো ভ্যালুই দেই নেই। বাট ওইটা কিন্তু এই মডেলের মধ্যে একটা ভ্যালু দিচ্ছে। আর আমাদের এটা কিভাবে বুঝবো আসলে? আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ছিল প্রাইস। সো আমি যদি স্লাইডটা ওপেন করি, এই যে এটা হচ্ছে আমাদের, তাহলে কারেন্ট মডেলটা হচ্ছে এরকম, প্রাইস ইকুয়াল টু 21.459, কারণ এটা কনস্ট্যান্ট। একটু জুম করে দেই। এই যে 21.459 এখানে সেটা ছিল। তারপর হচ্ছে 1.104 ফর ওয়াটার বডি রিভার। এই যে 1.9, আচ্ছা উল্টো হয়ে গেছে, রিভারেরটা হচ্ছে 1.944, উল্টো হয়ে গেছে, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা হবে লেক, কারণ লেকের কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে 1.104, আর রিভারের কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে 1.944। সো ওইটা হচ্ছে রিভার হবে। এবার লেখাটা ঠিক আছে, হ্যাঁ। তো মডেলটা হচ্ছে এইভাবে আমরা লিখলাম। তো আমাদের মডেল এখন শুধুমাত্র ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল একটা আছে। আমরা এখানে এখনো সেই বাকি যে দুইটা ভেরিয়েবল ছিল প্রাইস এবং পোর, ওইগুলোকে আমি অ্যাড করিনি। তো এই ক্যাটাগরিক্যাল একটা ভেরিয়েবল নিয়ে তৈরি করা মানে মডেলটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এই মডেলটার মানে হচ্ছে যে এই যে দাস ইফ এ হাউস ইজ নিয়ার টু রিভার, রিভারের কাছাকাছি হইলে এটার ভ্যালুটা 1 হবে, আর লেকের কাছাকাছি হইলে এটার ভ্যালুটা 1 হবে, তখন আবার এটা 0 হবে। ঠিক আছে, কারণ আমাদের ডেটা সেটে ওইরকম ভাবে ছিল। এই যে যখন একটা ভ্যালু 1 হচ্ছে বাকিগুলা কিন্তু 0। তো আমরা যদি আবার এখানে আসি, আমরা এখানে 1 বসাইছি যেহেতু এটা, আচ্ছা এইখানেও চেঞ্জ করতে হবে, আমি লেখাটা ভুল করে বলছিলাম।
এটা রিভার না, এটা লেক হবে, লেক। তো যখন একটা বাড়ি লেকের পাশাপাশি কাছাকাছি হবে তখন সেটা এক্সপেক্টেড টু হ্যাভ এ প্রাইস অফ, এই যে 1.104 এর সাথে 1 মাল্টিপ্লাই করছি, বিকজ এখন ওয়াটার বডি লেকের ভ্যালুটা হচ্ছে 1, যেহেতু এটা লেকের কাছাকাছি আছে। আর ওয়াটার বডি রিভারের ভ্যালুটা তখন 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে ভ্যালু আসতেছে 22.563। তো এখন যদি আমাদের লেকটা, সরি, আমাদের যে বাসাটা সেটা যদি লেকের কাছেও না হয় এবং রিভারের কাছেও না হয়, তখন কিন্তু এই যে এটার ভ্যালু 0 বসাইতে হবে, এটার ভ্যালু 0 বসাইতে হবে। তো এই দুইটাই যদি 0 বসাই তাহলে আমাদের যে প্রাইসটা পাবো সেটা অ্যাকচুয়ালি ওই যে নান যেটা আমাদের রেফারেন্স ধরে নিয়েছিলাম সেইটার প্রাইস পাচ্ছি। তার মানে আমাদের মডেলে কিন্তু নানের যে এক্সপেক্টেড প্রাইসটা সেটাই কিন্তু হচ্ছে এই কনস্ট্যান্ট। তো 21.459 এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে যেসব বাসা বাড়িগুলো হচ্ছে লেকের বা রিভারের কোনোটারই কাছে নাই তাদের এক্সপেক্টেড প্রাইস। আর যখনই সেটা লেকের কাছাকাছি যাচ্ছে তখন ওই এক্সপেক্টেড প্রাইসটা 1.104 ইউনিট করে বেড়ে যাচ্ছে। আর যখনই সেটা রিভারের কাছাকাছি যাচ্ছে তখন সেটা এই নানের চেয়ে 1.944 ইউনিট করে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলো যখন থাকবে সেটার ইন্টারপ্রিটেশন। আমরা যদি এখন ফুল মডেলটাই ইন্টারপ্রেট করতে যাই, তো এইভাবে আমরা একটা মডেল তৈরি করতেছি যে যেখানে রুম কাউন্টে থাকতেছে, পোরও থাকতেছে। তো সেটা আমরা ফার্স্টে তৈরি করি এসপিএসএস এ। তো সেটার জন্য আমরা আবার এখান থেকে লিনিয়ার রিগ্রেশনে যাচ্ছি, দেন রুম নাম্বার এটাকে অ্যাড করি, দেন পোর প্রপ এটাকে অ্যাড করি। সো আমাদের সবগুলো ভেরিয়েবল অ্যাড করা শেষ। সো ওকে, সো এগুলো হচ্ছে আমাদের কোফিশিয়েন্টের ভ্যালু, যেখানে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে -1.246। সো যেটা আসলে সম্ভব না, কোনো কিছুর প্রাইস তো নেগেটিভ হইতে পারে না। বাট যেহেতু এখানে রুম নাম্বার আছে, যে রুম নাম্বার 5.064, অর্থাৎ কোথাও যদি একটা রুম থাকে, অর্থাৎ স্বাভাবিকভাবেই যে কোনো ফ্ল্যাটের বা বাসার তো একটা রুম থাকবেই। তো একটা রুম থাকলেই সেই বাসাটার প্রাইস এই -1.246 থেকে এটার সাথে 5.064 প্লাস হবে, প্লাস হয়ে যেটা হবে সেটা হচ্ছে সেই এক রুমওয়ালা বাসাটার প্রাইস। বাট কথা হচ্ছে তখন তো বাকিগুলো যে সব জিরো থাকবে তেমন না, সেখানে তো পোর প্রপোর্শন কিছু একটা থাকতে পারে, সেটা তো রিভার বা লেকের কাছাকাছিও থাকতে পারে। তো সবগুলো ভ্যালু যখন বসাবো, বসানোর পর হচ্ছে আমরা সেই বাসাটার প্রাইস পাই। তো মডেলের অন্যান্য জিনিসগুলো যদি একটু খেয়াল করি, এখানে আমাদের আর্ট স্কোরের ভ্যালু আসছে 0.643, অর্থাৎ 64.3% ভেরিয়েশন এক্সপ্লেন করে। আর মডেলটা সিগনিফিক্যান্ট যেহেতু এই যে পি ভ্যালু লেস দেন 0। আর এই মডেলের যে আমরা যেগুলো নিছি কনসিডার করছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে, তাদের মধ্যে আম, আচ্ছা, ওয়াটার বডিটা ইনসিগনিফিক্যান্ট। এই যে ওয়াটার বডি লেকেরটাও ইনসিগনিফিক্যান্ট, এই যে 6.677 আসছে। রিভারেরটাও ইনসিগনিফিক্যান্ট কারণ এটা 0.849 এরকম আসছে। আর লাস্টের যে দুইটা রুম নাম্বার এবং পোর প্রপ তাদের পি ভ্যালু হচ্ছে 0.05 হচ্ছে ছোট, সো ওরা হচ্ছে সিগনিফিক্যান্ট। সো এটা হচ্ছে আমাদের মডেল, যেটাকে আমরা ধরে নিছিলাম ফার্স্টে। আর তাদের এস্টিমেট করার পর আমাদের মডেলটা হচ্ছে এরকম। ও এখানে লাস্টে কিন্তু এরর লিখতে হবে, প্লাস এরর ই। ওকে, এটা ছিল হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু যখন থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে, তখন সেটার মানে মডেল ফিট করার একটা ওয়ে। এটা ছিল রিগ্রেশনের এক্সট্রা পার্ট। আজকে হচ্ছে আজকের মেইন পার্ট, যেটা এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। তো তার আগে যে পেপারটা দেখাইছিলাম, মানে আমি গতকালকে দেখাইছিলাম গ্রুপে, সেটা আজকে এক্সপ্লেন করব বলছিলাম। তো সেটা ফার্স্ট একটু ওপেন করি। আহ, এটা। ও, আরেকটা জিনিস আপনাদের প্রতি সাজেশন থাকবে, এই যে অন্য একটা বই আছে অ্যান্ডি ফিল্ডের ডিসকভারিং স্ট্যাটিস্টিক্স ইউজিং আইবিএম এসপিএস স্ট্যাটিস্টিক্স, এই যে বইটা, এই বইটা একটু পড়বেন। যে কোনো কিছু, যে কোনো টপিকের উপরে এই বইটা বেশ ভালো। শুধু এটা যে শুধু এসপিএসএস এর জন্য আছে তা না, অ্যান্ডি ফিল্ডের এই সেজ পাবলিকেশনের বই আর এর জন্য একটা আছে, ওইটাও অনেক ভালো। সো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যদি কখনো করতে যান, মানে প্র্যাকটিক্যালি,
তো এই বইটা বেসিক বেসিক না, শুধু মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের অনেক কিছুই এই বইটাতে আছে। তো এই বইটা ভালো আছে, এই বইটা পড়তে পারেন, 2 নম্বরে যেটা আছে। আর এই ফোল্ডারের লিংক আমি দিয়ে দিছি, So, কষ্ট করে ওখান থেকে বইটা নামায় ডাউনলোড করে একটু পড়ে নেবেন। পেপারটা হচ্ছে এটা, কাস্টমার্স রেসপন্স টু অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসেস ডিউরিং কোভিড-19 আউটব্রেক ইউজিং বাইনারি লজিস্টিক রিগ্রেশন। তো লজিস্টিক রিগ্রেশন নিয়ে গত ক্লাসে যেহেতু আমরা আলোচনা করছিলাম, তো সেটার উপর বেস করে হচ্ছে এই পেপারটা আমি দিলাম। তো যেখানে আসলে ওই লজিস্টিক রিগ্রেশনের অ্যাপ্লিকেশন গুলো দেওয়া আছে। আমরা সেখানে দেখছিলাম লজিস্টিক রিগ্রেশনে যে আহ, কি কি করছিলাম। আচ্ছা, আমি এটা মডেল একটা রান দিই। আমরা রান দিব হচ্ছে সোল্ডের উপরে, যে সেল করা হয়েছে কিনা। আচ্ছা, এটা তো আবার ইয়েস নো হিসেবে আছে, ডামি কোডিং করতে হবে। সোলটাকে ডামি ভেরিয়েবল তৈরি করি, ডামি সোল্ড। ওকে, তাহলে সোল্ডের জন্য একটা ডামি ভেরিয়েবল তৈরি করলাম। কোথায়? যে এটা হচ্ছে ডামি সোল্ড। সো প্রথমটা হচ্ছে নো এর জন্য, এটা আমার লাগবে না, এটা ক্লিয়ার করে দিই। আমার লাগবে এইটা, 0 ফর নো, 1 ফর ইয়েস। ঠিক আছে, এটা আমার লাগবে। সো এটাকে একটু কাছাকাছি নিয়ে আসি। ওকে, এখন বুঝতে সুবিধা হচ্ছে। আর আমি একটু তাহলে লেভেলগুলো দিয়ে দিই। কোথায় এটা? তো ভ্যালু লেভেলস, 1 ফর ইয়েস, 0 ফর নো। ওকে, তাহলে এখন এটা 0, এটা নো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এখন সোলটাকে ডামি কোডিং করে ফেললাম। তো আমি এখন এইটাকে একটা আউটকাম ধরে আরো কয়েকটা ভেরিয়েবল নিয়ে একটা লজিস্টিক রিগ্রেশন আমি ফিট করি। ফিট করে আউটপুটগুলো একটু দেখি। আমি রিগ্রেশনে যাচ্ছি, সেখান থেকে বাইনারি লজিস্টিক। আমার ডিপেন্ডেন্ট হচ্ছে সোল্ড ইকুয়াল টু ইয়েস, অর্থাৎ ডামি সোল্ড টু, যেটা এটা। আর আমি কোভিরেট হিসেবে 4 প্রপোর্শন রুম নাম্বার, আপাতত এই দুইটাকেই রাখি। তারপর অপশনস থেকে হোসমার লেমশো গুডনেস অফ ফিট টেস্ট আর কনফিডেন্স ইন্টারভ্যাল ফর অডস রেশিও, এই দুইটা দিচ্ছি। আর আচ্ছা, আর কোনো কিছু দরকার নাই। দেন ওকে, এটা হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশনের আউটপুট। আমাদের সরাসরি চলে যেতে হবে বিগিনিং ব্লক 1-এ, মেথড ইকুয়াল টু এন্টার, যেটা এখানে। এবার একটু পেপারটাতে যাই। পেপারে গেলে দেখবো যে এখান থেকে ইন্টারপ্রিটেশন মেনলি শুরু হয়েছে, সবুজ মার্ক করা যায়। প্রথমে লাইকলিহুড রেশিও কাই স্কয়ার টেস্ট, এটা করার মাধ্যমে মডেলের ওভারঅল ফিট কতটুকু সেটা দেখছে। তারপরে তারপরে যে এটা হচ্ছে সে অমনিবাস টেস্ট, যেটা আমরা এসপিএসে দেখছি। এখানে লিখে রাখছে এলআর কাই স্কয়ার টেস্ট। আমরা যদি আউটপুটটা দেখি, আউটপুটে দেখবো এই যে এটা অমনিবাস টেস্ট ফর মডেল কোএফিসিয়েন্টস। তো এটা যেহেতু ওই যে সিগনিফিক্যান্ট পি ভ্যালুর মান হচ্ছে 0.138, তার মডেল আসলে মডেলটা ভালো না, মডেলটা ভালোভাবে ফিট করে না। এটা 0.05-এর ছোট হওয়ার কথা ছিল। তারপর হচ্ছে এটা এটা হচ্ছে স্নেইল অ্যান্ড কক্স অ্যান্ড স্নেইল আর স্কোয়ার এবং নাগেল কার্কে আর স্কোয়ার। এই জিনিসগুলো এই এখানে দেখতে পারবেন যে ইন দ্য লজিস্টিক রিগ্রেশন কুড ইউজ টু ইন্ডিকেটরস সাচ এস কক্স অ্যান্ড স্নেইল আর স্কোয়ার, নাগেল কার্কের আর স্কোয়ার, যেগুলোর ভ্যালুগুলো পাশাপাশি দিয়ে রাখছে। তো ওরা হচ্ছে ওদের ইন্টারপ্রিটেশনের জন্য উই ইউজ দ্য নাগেল কার্কের আর স্কোয়ার ইন্ডিকেটর টু অ্যানালাইজ, এরকম লিখে রাখছে। তারপরে এই যে এখানে দ্য হসমার এন্ড ল্যামশো টেস্ট, এটা করা হয়েছে মডেলের ফিট কতটুকু সেটা বোঝার জন্য। এখানে কিন্তু এইটা আউটপুটটাই আছে, এই যে এটা হচ্ছে সেই আউটপুটটা। আর আমাদের টেবিল কোথায়, কোফিশিয়েন্টের টেবিলটা কোথায়? কোফিশিয়েন্টের টেবিলটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে সেই কোফিশিয়েন্টের টেবিল, যেটা আমরা এসপিএসএস আউটপুটে এখানে পাচ্ছি। এই যে ভেরিয়েবলস ইন দ্য এস্টিমেশন।
আচ্ছা, আমরা কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নেই নাই, সো ওইটা আসে নাই। ঠিক আছে, এখানে আমরা দেখতেছি কি কি আছে, বিটা আছে। এই বিটাটা আমি যদি পাশাপাশি রাখি, আচ্ছা, এটা আউটপুট, এটা এবার ঠিক আছে। তো প্রথমে হচ্ছে বিটা, এই বিটা ভ্যালু হচ্ছে কোফিশিয়েন্ট এস্টিমেট। এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলো হচ্ছে এক একটা ভেরিয়েবলের ভ্যালু। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, এই যে এটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড এরর। দেন ওয়াল্ড স্ট্যাটিস্টিক, যেটার উপর বেস করে আসলে পি ভ্যালুটা আসছে, তো এটা হচ্ছে সেই ওয়াল্ড। তারপর সরাসরি পি ভ্যালুতে চলে গেছে, মাঝখানে যে ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা আসলে আমাদের প্রয়োজন হয়নি এখানে। তারপর হচ্ছে সিক, যেটাকে এখানে লিখছে পি ভ্যালু। আর পি ভ্যালুর পাশে এই যে ডাবল স্টার দিয়ে রাখছে, ডাবল স্টার দেওয়ার মানে হচ্ছে এটা কত ডিগ্রিজ অফ সরি কত পার্সেন্টেজ, মানে কত আলফা লেভেলে এটা সিগনিফিকেন্ট সেটা বোঝানোর জন্য লিখছে। যে নিচে দেখবেন এখানে লিখে দিচ্ছে যে ডাবল স্টার মানে অ্যাকচুয়ালি কি। এই যে দুইটা ডাবল স্টার থাকা মানে হচ্ছে 0.0 হচ্ছে ছোট, এটা মেবি একটা হবে। যাই হোক, তারপর এটা হচ্ছে ও আর মানে হচ্ছে অডস রেশিও, যেটা এসপিএসএস এ এক্স বি এই নোটেশনের মাধ্যমে বোঝানো হয়েছে। তো এই আউটপুটগুলো অ্যাকচুয়ালি অডস রেশিও। আর সবার লাস্টে যেটা, এই রেশিও অফ প্রবাবিলিটি চেঞ্জেস, এটার মানে হচ্ছে জাস্ট এই যে অডস রেশিও যেটা 1 মাইনাস এই অডস রেশিও, যে ভ্যালুটা পাবো সেটাকে জাস্ট পার্সেন্টেজে প্রকাশ করলে আমরা রেশিও অফ প্রবাবিলিটি চেঞ্জেস পাচ্ছি। অর্থাৎ অডস রেশিও এখানে কত আসছে, 1.017। সো 1 মাইনাস 1.017 মানে হচ্ছে 0.017, যেটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে আসে 1.7%। তো ওইটাকে এখানে জাস্ট ওরা রাউন্ড করে লিখছে 2%। তারপর এটা আসে 1 মাইনাস 1.5 সরি 1.564 মাইনাস 1 করলে হচ্ছে 56। তারপর 0.970 মাইনাস 1 করলে হচ্ছে 3%। এইগুলো জাস্ট পার্সেন্টেজে লিখে রাখছে। এইটা হচ্ছে জাস্ট এক থেকে কতটুক ডেভিয়েট করতেছে সেটা এখানে পার্সেন্টেজ আকারে দেখানো হয়েছে। আর আর কি আউটপুট বাকি আছে, ডায়াগনস্টিক্স। তো মডেলের ডায়াগনস্টিক্স এটা কতটুকু ভালো মডেল সেটা দেখাইছে এখানে। তো এলআর কাই স্কয়ার, এই যে শুরুতে যেগুলো দেখাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে এই কাই স্কয়ারের ভ্যালু, এইদিকে হচ্ছে সিগনিফিকেন্ট বা পি ভ্যালু যেটা এখানে দিয়ে দিছে 0.000 আসছে ওনাদের জন্য। আর তারপর হচ্ছে হসপিটাল টেস্ট, এটা হচ্ছে আমাদের সেই ভ্যালুটা, আমাদের আসছে 7.426 আর ওনাদের আসছিল 13.513। আর এটা হচ্ছে সেই পি ভ্যালু, তো আমাদের পি ভ্যালু হচ্ছে 0.491। তো এটাই ছিল আসলে ওনাদের যে পেপারটা, এই পেপারের মানে সব অ্যানালাইসিস আউটপুট। আর এগুলোর সবকিছুর ইন্টারপ্রিটেশন এখানে দেওয়া আছে। কোথায়, যে এখানে হচ্ছে ইন্টারপ্রিটেশন গুলো দেওয়া আছে। আর এই যে আমি হলুদ মার্ক করে রাখছি, এটা হচ্ছে ওনারা কিভাবে অডস রেশিওটাকে ইন্টারপ্রেট করছে। তো এটা হচ্ছে ডিপেন্ড করতেছে যে আপনাদের মানে আপনাদের যে ডাটা নিয়ে কাজ করবেন সেটার আউটপুট কি আসে সেটার উপর বেস করে আপনারা অডস রেশিওটা ইন্টারপ্রেট করবেন। আর মোটামুটি এইরকম ফরম্যাটই ইউজ করে যখন কোনো কিছুর অডস রেশিও ইন্টারপ্রেট করা হয়। তো এই পেপারটাতেই লজিস্টিক রিগ্রেশন, তো এটা হচ্ছে পরের পার্ট। শুরুর পার্টে হচ্ছে ওনারা ফ্যাক্টর অ্যানালাইসিস করছে, দেন সেটা কনফার্ম করছে, অর্থাৎ এক্সপ্লোরেটরি এবং কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করছে। তো এখন আমরা দেখব যে ফ্যাক্টর অ্যানালাইসিস জিনিসটা আসলে কি। আজকে স্লাইডটাতে ফিরে যাই। এতক্ষণ যা বুঝাইছি সেগুলো কি বুঝতে কারো সমস্যা হয়েছে, প্রশ্ন আছে কোনো, কঠিন হয়ে গেছে? এনিওয়ান? এসপিএসএস বুঝেছি, কিন্তু লজিস্টিক রিগ্রেশনের মডেলিং ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। আচ্ছা আচ্ছা, ওই পেপারটা একটু দেখতে পারেন আপনি, পেপারটায় এই জিনিসগুলো অ্যাপ্লিকেশন ভালোভাবে দেওয়া আছে। তো আমার মনে হয় এটা দেখলে একটু আইডিয়া হয়ে যাবে, মানে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখলে আইডিয়া হয় ভালো করে। আর এক্সপিএসএস কিভাবে ফিট করে সেটা তো বুঝতে পারছেন। তো আপনার হাতে যে কোনো স্যাম্পল ডাটা যখন আসবে সেই তখন হচ্ছে আপনি রান দিয়ে দেখবেন যে আউটপুটগুলো কিরকম আসছে। তো তারপরে এই যে ওনারা যেভাবে করছে, আহ কোথা থেকে যেন শুরু হয়েছে, সরি নিচে, এখান থেকে হচ্ছে ওনাদের লজিস্টিকের লেখাগুলো আসছে। তো এগুলো যদি একটু দেখেন তো বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। যেমন এই যে আর স্কোয়ারের ভ্যালু এখানে আসছে 0.416,
ওইটাকে ইন্টারপ্রেট করছে এইভাবে যে এখানে ডিটেলস দিয়ে রাখছে এই যে এটা এটা হচ্ছে যে দ্য টেস্ট রেজাল্টস বেসড অন দ্য 6 প্রেডিক্টর ভেরিয়েবলস। তার মানে ওনাদের যে মডেলটা ছিল সেখানে প্রেডিক্টর ভেরিয়েবলস ছিল, অর্থাৎ প্রেডিক্টর মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তো ওনাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ছিল 6টা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল একটা। তো ওই একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ওনাদের ওই 6টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে 58.5% অফ দ্য ভেরিয়েন্স এক্সপ্লেন করতে পারতেছে। মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের 58.5% ভেরিয়েশন এই 6টা ভেরিয়েবল এক্সপ্লেন করতে পারতেছে যখন প্রেডিকশন পারপোজে বা ফিট করার পারপোজে এটা ইউজ করা হচ্ছে। তো তার মানে বাকি যে ভেরিয়েন্সটা ছিল সেটা আসলে ওরা ক্যাচ করতে পারে নাই, এই 6টা ভেরিয়েবল সেগুলা ক্যাচ করতে পারে নাই। হয়তো অন্য কোনো ভেরিয়েবল থাকতে পারে অথবা জাস্ট র্যান্ডম কোনো কারণে। এটা হচ্ছে এই আর স্কোয়ারের ইন্টারপ্রিটেশন। আমার মনে হয় যে মানে এই যে এই বইটা পড়তে পারেন, আমি প্রথমে যেটা বলছিলাম অ্যান্ডি ফিল্ডের বইটা, এই বইটা প্র্যাকটিক্যালি অনেক ভালো। থিওরিটিক্যালি কিছু গ্যাপস আছে এবং বই পড়ার সময় দেখবেন ভালো লাগবে, মনে হবে যে আপনার সাথে কথা বলতেছে রাইটার যিনি অ্যান্ডি ফিল্ড। সো ওই বইটা পড়তে পারেন, এটা এই স্ট্যাটিস্টিক্স এই বিষয়গুলো বোঝার জন্য বেশ ভালো। আচ্ছা, তারপর হচ্ছে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। এটা বোঝার আগে আমি একটা কোয়েশ্চেনিয়ার দেখাই। কোয়েশ্চেনিয়ারটা হচ্ছে এইটা একটা কোয়েশ্চেনিয়ার ডাস 21। তো ডাস 21 মানে এটা হচ্ছে সেট অফ কোয়েশ্চেন্স। আমি বলতে পারি যে এদের কাজ হচ্ছে আহ, মানসিক অবস্থা যাচাই করা, কোন একজন মানুষের মানসিক অবস্থা কিরকম সেটা যাচাই করা। এখানে অনেকগুলো কোয়েশ্চেন্স আছে, মোট 21 কোয়েশ্চেন্স, মানে এটা নামের মধ্যেই আছে ডিএ ডাবল এস। তো ডিএ ডাবল এস মানে হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস স্কেল 21 আইটেমস। এটা হচ্ছে একটা স্কেল যেখানে অনেকগুলা ভেরিয়েবল আছে, অনেকগুলা ভেরিয়েবল হচ্ছে এক একটা কোয়েশ্চেনের মাধ্যমে আমরা অ্যান্সার পাই। এবং কোয়েশ্চেনগুলোর রেসপন্সে এরকম থাকে যে হ্যাঁ ইয়ে এগ্রি, নট এগ্রি, ডিসএগ্রি, এই ধরনের, মানে হচ্ছে লাইকার্ট স্কেলে এই রেসপন্সগুলো আসে। তো এটা হচ্ছে একটা কোয়েশ্চেনিয়ার। আরেকটা কোয়েশ্চেনিয়ার হচ্ছে জিএডি 7 কোয়েশ্চেনিয়ার, যেটা নাম মিনিং হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার কোয়েশ্চেনিয়ার। তো এখানেও কোয়েশ্চেন আছে অনেকগুলো, যে ফিলিং নার্ভাস, এখানে টোটাল 7টা কোয়েশ্চেন আছে। তো যেহেতু জিএডি 7 লেখা, 7 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে 7টা কোয়েশ্চেন। আর কোয়েশ্চেনগুলো হচ্ছে এরকম যে ফিলিং নার্ভাস, অ্যাংশাস অর অন এজ। তো ওইটার রেসপন্স হচ্ছে এরকম যে সেভারাল ডেজ, মোর দেন হাফ অফ ডেজ, এই ধরনের। তা এরকম টোটাল কয়েকটা কোয়েশ্চেন আছে। তো এই কোয়েশ্চেনগুলো আসলে এরকম, আমি যদি একটু এখানে আসি, কোয়েশ্চেনগুলো আসলে এরকম যে আমি একটা কোনো জিনিস নিয়ে আলোচনা করতেছি, যেমন ওই কোয়েশ্চেনগুলো আলোচনা ছিল মেন্টাল কোনো কিছু নিয়ে। তো সেই মেন্টাল অবস্থাটা কিরকম সেটা যাচাই করার জন্য আমরা হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন করি। তো এইখানে আমরা দেখতেছি যে একাডেমিক পারফরমেন্স দেখার জন্য আমরা স্টুডেন্টসদের ভোকাবুলারি, রাইটিং, এরকম অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে পারি, মানে তাদের কোয়েশ্চেন করতে পারি বা তাদের থেকে কোনো একটা বিষয়ে রেসপন্স নিতে পারি। তো এখন এরকম অনেক সময় হইতে পারে যে আসলে এই যে ভেরিয়েবলগুলা, ওদেরকে সবাই আসলে একটা আন্ডারলাইং কোনো মানে কমন একটা ভেরিয়েবল আছে। তো ধরলাম এখানে আমি যদি ভেরিয়েবলগুলো খেয়াল করি যে ভোকাবুলারি, রাইটিং, গ্রামার, এরা আসলে মানে স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ এবিলিটি ওইটা হয়তো টেস্ট করে যে কতটুকু ভালো বা কতটুকু খারাপ। আবার অ্যারিথমেটিক, জিওমেট্রিক, প্রবলেম সলভিং, এগুলো আবার অনেকটা ম্যাথমেটিক্যাল বা ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপের। তার মানে হচ্ছে যে আমরা যে কোয়েশ্চেনগুলো করতেছি এখানে, যেমন এইখানে যে কোয়েশ্চেনগুলো ছিল, ওরা হয়তো অ্যাকচুয়ালি এই যে এই ভেরিয়েবলগুলো হয়তো অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো একটা জিনিসকে বুঝাইতেছে, যে হয়তো এই 3টা বুঝাইতেছে তাদের রাগ কিরকম, তারপর পরের 5টা হয়তো বুঝাচ্ছে যে তাদের মানে সে পাগল ছাগল নাকি এরকম। ঠিক আছে? তো যখন এই ধরনের কোনো কিছু আমরা আলোচনা করি যে আসলে আমরা আন্ডারলাইন কোনো একটা জিনিস বের করে আনার চেষ্টা করতেছি বা এক্সট্রাক্ট করে আনার চেষ্টা করতেছি, তখন আমরা এই ফ্যাক্টর অ্যানালাইসিসটা ব্যবহার করতে পারি। তো এই ভেরিয়েবলগুলা হয়তো এরকম যে এই 3টা আসলে ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা বলতেছি লেটেন্ট ভেরিয়েবল বা আন্ডারলাইং ভেরিয়েবল বা কমন ভেরিয়েবল। আর এই 3টার জন্য বলতেছি ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি।
অ্যারিথমেটিক, জিওমেট্রিক, প্রবলেম সলভিং, এই তিনটা আসলে একটা নির্দিষ্ট ফ্যাক্টর যেটাকে এক্সপ্লেন করতেছে। আর এই তিনটা ভেরিয়েবল একটা ফ্যাক্টর যেটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটাকে এক্সপ্লেন করতেছে। আর এই ল্যাঙ্গুয়েজ আর ম্যাথমেটিক্যাল এবিলিটি মিলেই একাডেমিক পারফরমেন্স। যখন আমাদের এরকম কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তখন আমাদের এই এক্সপ্লোরেটরি ফ্যাক্টর জিনিসটা কাজে লাগতে পারে। তো আমরা যদি এরকম একটা ডেটা সেট দেখি, আচ্ছা এটা কি বলছিলাম ইউজ টু মেজার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা যদি এখন ডেটা সেটটা দেখি, এই যে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিসের জন্য তৈরি করা ডেটা সেট। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস সাধারণত নিউমেরিক ডাটার ক্ষেত্রে করা হয়। নিউমেরিক বলতে অর্ডিনাল না, সাধারণত হচ্ছে নিউমেরিক স্কেল, যেটা এই যে অর্ডিনাল না, স্কেল যে ডাটাটা এই ধরনের। বাট অনেক অথর বা অনেক রিসার্চারই অর্ডিনাল ভেরিয়েবলকেও ফ্যাক্টর অ্যানালাইসিস করে। বাট যদিও এটা খুব একটা সমস্যা করে না, বাট অনেকে সাজেস্ট করে যে এখানে ফ্যাক্টর অ্যানালাইসিস না করতে, মডিফাইড অনেক বিষয় আছে। তবে এসপিএসএস যেহেতু এত মানে অ্যাডভান্সড জিনিস নাই যে অর্ডিনাল থাকলে অন্য কিছু করতে হবে, ওইরকম কোনো রেস্ট্রিকশন নাই। সো সবাই ইউজুয়ালি অর্ডিনাল থাকলেও ওই ফ্যাক্টর অ্যানালাইসিস করে ফেলে, এবং এটা খুব একটা সমস্যা হয় না, এবং সবখানে পাবলিশও হয়ে যায়। সো সবাই এই কাজটা করে ফেলে। সো আমি জাস্ট আজকে এক্সাম্পল হিসেবে অর্ডিনাল ভেরিয়েবলের গুলোই দেখাচ্ছি। তো আমাদের এখানে ডেটা আছে Q1। Q1 যেটা মিনিং হচ্ছে আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট ওয়ার্ড দ্যাট আই ওয়ান ট্রাইং টু এক্সপ্রেস, মানে হচ্ছে এই যে এই ভেরিয়েবলটা ভোকাবুলারি। তারপর হচ্ছে Q2, এটা হচ্ছে রাইটিং অ্যাবিলিটি। Q3 হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাবিলিটি। Q4 হচ্ছে অ্যারিথমেটিক অ্যাবিলিটির জন্য। এভাবে হচ্ছে বাকি ভেরিয়েবলগুলো নির্দিষ্ট এক একটা অ্যাবিলিটির জন্য হচ্ছে এক একটা কোয়েশ্চেন করা হচ্ছে। তো হয়তো একটা কোয়েশ্চেন করা হয়েছে, সেটার আনসার কি কি দিতে পারে, স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, অ্যাগ্রি এবং স্ট্রংলি অ্যাগ্রি, এই ধরনের রেসপন্স ওরা প্রত্যেকটা কোয়েশ্চেনে দিচ্ছে। তো আমাদের ডেটাটা তো দেখলাম, বুঝলাম যে ডেটাটা হচ্ছে এরকম। তো এরকম না থেকে নাম্বার থাকতে পারে, কোনো মেজারমেন্ট থাকতে পারে, কোনো স্কোর থাকতে পারে। তো আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য প্রথমে আমাদের যেতে হবে অ্যানালাইজে। সেখান থেকে অন্য কোনো অ্যানালাইজ বলে কোনো অপশন নাই, অপশনটা হচ্ছে ডাইমেনশন রিডাকশন। তো ডাইমেনশন রিডাকশন দেন সেখান থেকে হচ্ছে ফ্যাক্টর। তো তখন একটা এরকম ডায়ালগ বক্স ওপেন হবে। তো আপনার যে ভেরিয়েবলগুলো আপনি ইন্টারেস্টেড, যেগুলো নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেগুলোতে জাস্ট এখানে নিয়ে আসবেন। আমি হচ্ছে সবগুলাই আসলে দেখতে চাচ্ছিলাম যে এই সবগুলোর আন্ডারলাইং এ কোনো ভেরিয়েবল আছে কিনা। আমি অলরেডি জানি আমার ডোমেন নলেজ হিসেবে, বা আমি আগে থেকে যেহেতু কোয়েশ্চেনগুলো দেখে বুঝতে পারতেছি যে আমার তিনটা হয়তো এরকম ল্যাঙ্গুয়েজ এবিলিটি বুঝাবে, তিনটা হয়তো ক্রিটিক্যাল থিঙ্কিং বুঝাবে। সো আমি এইগুলো সবগুলোকে সিলেক্ট করতেছি। বাট এরকমও হইতে পারে যে আমার 12টা ভেরিয়েবল নিছি, এবং 12টা ভেরিয়েবল আমি জানিই না যে কোন ভেরিয়েবল গুলো আসলে কি কে মানে কোনটাকে নির্দেশ করতেছে। যেমন এই যে আমাদের কোয়েশ্চেনারটা ছিল, এই কোয়েশ্চেনারটা কিন্তু আমরা জানি না। মানে হয়তো এটা যেহেতু একটা আইডিয়াল কোয়েশ্চেনিয়ার, হয়তো এটা অলরেডি অনেকবার ইউজ করা হয়েছে। তো সবাই যখন ইউজ করছে সবাই জানে যে প্রথম 5টা কোনো একটা জিনিসকে নির্দেশ করবে। বাট মনে করি যে আমরা জানি না। তো তখনও আমরা এই ফ্যাক্টর অ্যানালাইসিস ইউজ করে বুঝতে পারবো যে এই আই ফাউন্ড ইট হার্ড টু উইন ডাউন, এই কোয়েশ্চেন, তারপর এই কোয়েশ্চেন, তারপর হয়তো এই 10 নম্বর কোয়েশ্চেন, দেন 15 নম্বর কোয়েশ্চেন, এই 4টা কোয়েশ্চেন নির্দিষ্ট একটা ফ্যাক্টরকে এক্সপ্লেন করতে পারে, এরকম হইতে পারে। তো আমরা হচ্ছে যেহেতু জানি বা নাও জানি, তো আমি সবগুলোকে এখানে নিয়ে আসলাম। তো তারপরে কাজ হচ্ছে ডেসক্রিপটিভস থেকে আম, এখান থেকে এই যে কেএমও অ্যান্ড বার্টলেস টেস্ট অফ স্পার্সিটি, এটার মানে কি একটু পরে স্লাইডে দেখাচ্ছি। আর কোফিসিয়েন্সটা দিয়ে দেই, কন্টিনিউ। তারপর এক্সট্রাকশন থেকে এখানে কোনো কিছু চেঞ্জ করা দরকার নাই, বাট স্ক্রিপ্ট প্লটটা দিয়ে দিই, এটা মানে কি একটু পরে দেখব। আর মেথডেও কিছু চেঞ্জ করা দরকার নেই, কারণ এক্সট্রাকশন মানে হচ্ছে যে আমরা যে ফ্যাক্টরটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেটার জন্য কোন মেথড সে ইউজ করবে। তো এখানে বেশ কিছু মেথডস আছে। তো প্রিন্সিপাল কম্পোনেন্টস অ্যানালাইসিস বা প্রিন্সিপাল কম্পোনেন্টস মেথড যেটা, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা যেটা বেশি ইউজ করা হয়, কারণ এটার ইন্টারপ্রিটেশন এবং বোঝাটা বেশ ইজিয়ার।
সো আমি ওইটাই রাখতেছি, কোনো কিছু চেঞ্জ করতেছি না আর। দেন কন্টিনিউ। আর তারপর হচ্ছে রোটেশন। রোটেশনটা বাই ডিফল্ট এখানে নান দেওয়া থাকে, বাট আমি ভেরিম্যাক্স দিয়ে দিচ্ছি। আর রোটেশন মানে কি সেটাও একটু পর দেখাচ্ছি। তো এটা আমি ভেরিম্যাক্স সিলেক্ট করে দিছি, কারণ এটা হচ্ছে সবচেয়ে কি বলবো, আইডিয়াল বলা যায়। বাট আরো কিছু আছে, ডিরেক্ট, অবলিমিন, প্রোম্যাক্স এগুলো আছে, বাট ভেরিম্যাক্সটা আমাদের ডেটার জন্য এটা আইডিয়াল। আর কোন মেথডের মানে কি, কোনটা কখন ইউজ করতে হবে, সেটা আসলে এই যে আজকে যে টাইম আছে, আর টাইম বলি কি, এটা বুঝাইতে গেলে আর 1 ঘন্টা লাগবে। সো এত ডিটেলস আমি যাচ্ছি না, আমি ভেরিম্যাক্সটা ইউজ করতেছি। কন্টিনিউ। সরি, কন্টিনিউ দেওয়ার আগে লোডিং প্লট যেটা, এটাকেও টিক মার্ক দিতে হবে। লোডিং প্লট মানে কি সেটাও থাকবে একটু পর। আর আর কিছু আপাতত সিলেক্ট করা দরকার নাই। তো আমাদের এখন কোয়েশ্চেন 1 2 3 4 5 6 এই 6টা সিলেক্ট করা আছে। দেন ডেসক্রিপটিভস থেকে আমরা কেএমও এন্ড বাটলেস টেস্ট অফ স্পারসিটি আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। তারপর এক্সট্রাকশন থেকে স্ক্রিপ্ট প্লটটা সিলেক্ট করে দিয়েছিলাম। আর স্কোর্স থেকে কোনো কিছু সিলেক্ট করি নাই। রোটেশন থেকে ভেরিম্যাক্স এবং লোডিং স্পট সিলেক্ট করছি, এবং অপশনস থেকে কোনো কিছু সিলেক্ট করি নাই। সো আমি আর কিছু চেঞ্জ করতেছি না, দেন ওকে। এবার আউটপুটটা দেখি। এখন আস্তে আস্তে সব জট খুলতে থাকবে যে এখানে আসলে কি হয়। প্রথমেই আসছে কোরিলেশন ম্যাট্রিক্স। তো তার মানে কি, যে আমাদের ডেটা অ্যাকচুয়ালি নিউমেরিক হইতে হবে, কারণ ফ্যাক্টর অ্যানালাইসিস নিউমেরিক ডাটা ছাড়া কাজ করতে পারে না। তো আমাদের ডাটাটা আসলে খুব কষ্টে নিউমেরিক। খুব কষ্টে মানে হচ্ছে যে আমাদের ডাটাগুলো অ্যাকচুয়ালি ছিল এরকম এগ্রি ডিসএগ্রি, বাট আমরা আন্ডারলাইং এ 1 2 3 4 দিয়ে রাখছি। আমি যদি এটা লেভেলটা উঠিয়ে দিই তাহলে দেখতে পারবো যে 3 4 5, মানে 5 কিসের জন্য, 5 হচ্ছে স্ট্রংলি এগ্রির জন্য। তো এইভাবে হচ্ছে ডাটাগুলো আমরা নিয়েছি। এই নিউমেরিক ভাবে নেওয়ার কারণে আমরা এখন ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারতেছি। তো এই জন্য এটাই হচ্ছে মেইন বিষয়, যে অর্ডিনাল ডাটার জন্য কিভাবে আসলে ফ্যাক্টর অ্যানালাইসিস করব, এভাবে আসলে করা যায়। আর এটা যদি সরাসরি নিউমেরিক থাকতো, অর্থাৎ যেমন আমাদের হাউস প্রাইসের যে ডাটা সেটটা ছিল, সেখানে প্রাইস ছিল, নাম্বার অফ রুমস ছিল, ওগুলা কিন্তু শুরুতেই মানে বাই ডিফল্ট এগুলো নিউমেরিক, তো তখন আমাদের আর কোনো সমস্যা হইতো না। তো আমরা যদি এখন ভিউয়ার উইন্ডোতে যাই, তো প্রথমেই হচ্ছে আমাদের কোরিলেশন ম্যাট্রিক্স, এবং সেখান থেকে দেখা যাচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা, এইটার সাথে আই ক্যান রাইট রিপোর্ট, এটার একটা কোরিলেশন আছে, ভালোই কোরিলেশন আছে। তারপর এটার সাথেও ভালোই কোরিলেশন আছে। তারপরে যেগুলো ছিল অ্যারিথমেটিক এবিলিটি, জিওমেট্রিক এবিলিটি এবং প্রবলেম সলভিং এবিলিটি, এদের মধ্যে কোনো ধরনের কোরিলেশন আমরা দেখতেছি না, মানে স্ট্রং কোরিলেশন নাই, আছে কিন্তু খুবই কম, 0.5 এর কম। আবার যদি অ্যারিথমেটিক এবিলিটিটা দেখি, এইটার সাথে এটারও তেমন কোরিলেশন নাই। প্রথম যেটা ছিল আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট ওয়ার্ড, তারপর এখানেও খুব কম, এখানেও খুব কম। এটা তো নিজের সাথেই, অ্যারিথমেটিক এবিলিটির সাথে অ্যারিথমেটিক এবিলিটি তো 1 হবেই, 1 এর ডায়াগোনাল তো 1 হবেই, স্বাভাবিকভাবেই 1 হবে। আর তারপর হচ্ছে জিওমেট্রিক এবিলিটির সাথে উইক বলা যায় 0.467। প্রবলেম সলভিং এর সাথে এটা উইক, উইক মানে একদম নাই বললেই চলে। অ্যারিথমেটিক এবিলিটির সাথে অন্যগুলোর মোটামুটি খুব একটা সম্পর্ক নাই। এরকম অন্য দুইটার জন্য আমরা দেখতে পারতেছি। তো কথা হচ্ছে এটা আমাদের মেইন বিষয় না, আমাদের মেইন বিষয় হচ্ছে তারপরে থেকে কেএমও এন্ড বার্টলেটস টেস্ট, এটা আসলে কি। আমি যদি স্লাইডে ব্যাক করি, তো কেএমও বা মেজারিং স্যাম্পলিং অ্যাডিকুয়েসি, এটা হচ্ছে আমাদের যে স্যাম্পল আছে, সেই স্যাম্পলটা ফ্যাক্টর অ্যানালিসিস করার জন্য উপযোগী কিনা সেইটা টেস্ট করে। তার মানে আমরা যদি অর্ডিনাল নিতাম, এবং অর্ডিনাল নিছি অলরেডি, বাট অর্ডিনাল নেওয়ার পরে যদি দেখতাম যে আমাদের এই কেএমও, এই যে মেজারটা, এই মেজারটা আসলে আমাদের যে অ্যাডিকুয়েট কিনা সেটা নির্দেশ করতেছে না, তাহলে কিন্তু আমরা ফ্যাক্টর অ্যানালিসিস করতে পারবো না। তো আমাদের যে আউটপুটটা আসছে সেটা হলো কেএমও এন্ড বার্টলেটস টেস্ট। এখানে কেএমওর ভ্যালুটা আসছে, কেএমও ভ্যালু হচ্ছে প্রথম রোটা, কাইসার মায়ার অলকিন মেজার অফ স্যাম্পলিং এডিকুয়েসি, এটার ভ্যালু আসছে 0.759। তো 0.759 আমাদের থ্রেশহোল্ড কত ছিল, অ্যাজ এ রুল অফ থাম্ব, যেটা হচ্ছে মানে সব রিসার্চাররা ইউজ করে, সেটা হচ্ছে 0.8।
তো 0.8 এর বেশি হইলে তারা ধরে নেয় যে হ্যাঁ আমাদের যে ডেটা বা স্যাম্পল সেটা বেশ অ্যাডুকুয়েট, সুইটেবল। বাট অনেকে আবার 0.7 এর বেশিও ধরে নেয়। সো আমরা ধরে নিচ্ছি যে 0.7 এর বেশি হইলে, যে আমাদের KMOর ভ্যালু যদি 0.7 এর বেশি হয়, আমরা ধরে নিব যে আমাদের স্যাম্পল যেটা আছে বা ডেটা যেটা আছে সেটা ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য সুইটেবল। সো আমাদের ভ্যালু কত আসছে? 0.759, অর্থাৎ 0.7 এর চেয়ে বেশি। তার মানে আমরা এজিউম করে নিতে পারি যে হ্যাঁ আমাদের ডেটা ফ্যাক্টরিং অ্যানালাইসিস করার জন্য সুইটেবল। তো তারপরেরটা হচ্ছে বার্টলেটস টেস্ট অফ স্ফেরিসিটি। এটা আসলে কি টেস্ট করে? এটা একটা টেস্ট। প্রথমটা হচ্ছে একটা স্কোর, একটা ভ্যালু, জাস্ট এই ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মাঝখানে থাকে। আর পরেরটা হচ্ছে একটা টেস্ট। তো এই টেস্টটা আসলে টেস্ট করে যে দ্য কোরিলেশন ম্যাট্রিক্স ইজ ইউনিটি। তো ইউনিটি মানে হচ্ছে, একটু আগে আমরা যে কোরিলেশন ম্যাট্রিক্সটা দেখছি, এই ম্যাট্রিক্সের এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনালগুলো সব 1, এটা ঠিক আছে। বাট বাকি যে ভেরিয়েবল ভ্যালুগুলো আছে, এই যে 0.623, 0.643, এই সবগুলো আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না, এগুলো সব জিরো হওয়ার কথা। তো আমরা যদি টেস্ট করে দেখি যে এগুলো আসলে সব জিরো হওয়ার কথা, তাহলে আসলে এটা নট রিজেক্টেড হবে, এই যে টেস্টটা এটা নট রিজেক্টেড হবে। বাট আমরা তো এখানে প্রথমেই দেখে আসছিলাম যে এগুলো মোটামুটি স্ট্রং, তো এগুলো আসলে জিরো হওয়াটা একটু উম, মানে অসম্ভব হইতে পারে। তো এখানে আমরা টেস্ট করে দেখলাম যে এখানে পি ভ্যালু আসছে 0.000, মানে অলমোস্ট মানে মানে কনফার্ম যে 0.05 এর চেয়ে ছোট। তার মানে এটার যে নাল হাইপোথিসিস থাকবে সেটাকে আমাদের রিজেক্ট করে দেওয়া লাগবে। তো আমাদের নাল হাইপোথিসিস ছিল দ্য কোরিলেশন ম্যাট্রিক্স ইজ ইউনিটি। সো আমরা এটাকে রিজেক্ট করে দিচ্ছি। রিজেক্ট করে দেওয়ার মানে হচ্ছে যে এটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে দ্য কোরিলেশন ম্যাট্রিক্স ইজ নট ইউনিটি। আর আমাদের এই ফ্যাক্টর অ্যানালিসিস করার জন্য আসলে এই কোরিলেশন ম্যাট্রিক্সটা ইউনিটি হওয়া যাবে না। তো আমাদের যেহেতু এটা আসলে ইউনিটি না, সো আমাদের দুইটা যে ক্রাইটেরিয়া আছে এখানে, যে আমাদের স্যাম্পলটা অ্যাডিকুয়েট এবং কোরিলেশন ম্যাট্রিক্সটা ইউনিটি না, এই দুইটাই মিট করছে। তার মানে আমরা যখন ফ্যাক্টর অ্যানালিসিস করবো, আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই দুইটা যে ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে স্যাম্পলটা অ্যাডিকুয়েট হবে, এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স যেটা সেটা ইউনিটি হইতে পারবে না। মানে অবশ্যই অ্যাটলিস্ট একটা ভেরিয়েবল, মানে একটা পেয়ার অফ ভেরিয়েবলস এর মধ্যে কোরিলেশন থাকতে হবে। যদি এমন হয় যে একটা ভেরিয়েবলের মাঝেও কোনো ধরনের কোরিলেশন নাই, যে আমরা 20টা ভেরিয়েবল নিছি এবং 20টা ভেরিয়েবলের যে কোনো দুইটার মধ্যেও কোনো কোরিলেশন নাই, সেক্ষেত্রে আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারবো না। এটা হচ্ছে এই টেবিলের বিষয়টা। আর তারপর আসছে কমনালিটিস। এই কমনালিটিস মানে কি সেটা এবার একটু দেখে আসি প্রথমে। তো ইন জেনারেল কোনো একটা ভেরিয়েবলের ভেরিয়েন্স যেটা থাকে সেটাকে আমরা দুই ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে যে মানে তার নিজের কারণে ভেরিয়েন্স, মানে ধরলাম আমি খারাপ হয়ে গেছি, আমি একটা শিশু, আমি সঙ্গ দোষে খারাপ হইতে পারি, আমি নিজের কারণে খারাপ হইতে পারি। বা ধরলাম যে সিরিয়াল কিলার, সিরিয়াল কিলার সে জন্মগতভাবেই সিরিয়াল কিলার হইতে পারে, অথবা সে পরিবেশের কারণে সিরিয়াল কিলার হইতে পারে। তো যদি সে জন্মগতভাবে সিরিয়াল কিলার হয়, তো সে যে চেঞ্জটা হইলো তার মধ্যে, সে অন্য কারোর সাথে মিলতেছে না, সে তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সে সিরিয়াল কিলার এবং সে জন্মগতভাবে সিরিয়াল কিলার। এটা হচ্ছে তার ইউনিক ভেরিয়েন্স। আর অন্যান্য যে ভেরিয়েন্স গুলো আছে, যে মনে করলাম সে নিজের কারণে হয়েছে, ধরলাম 70%, তার নিজের দোষ, সে সিরিয়াল কিলার হয়েছে। আর বাকি 30% হচ্ছে পরিবেশিক, মানে পারিপার্শ্বিক কারণে সে সিরিয়াল কিলার হয়েছে। তো তার মানে আমাদের ভেরিয়েন্সটা যদি হয় সিরিয়াল কিলার, যদিও এটা না, আমি জাস্ট একটা মেটাফর হিসেবে ইউজ করতেছি। তো ভেরিয়েন্সটা যদি হয় সিরিয়াল কিলার, তো সেটা দুই কারণে হয়েছে, একটা হচ্ছে সে নিজের দোষে, একটা হচ্ছে পারিপার্শ্বিক কারণে। তো সেম ভাবে কোন একটা ভেরিয়েবলের ভেরিয়েন্স দুইটা পার্টে আমরা মানে পার্টিশন করতে পারি। একটা হচ্ছে ইউনিক ভেরিয়েন্স, যেটা তার নিজের কারণে, আর একটা হচ্ছে কমন ভেরিয়েন্স, যেটা এই আন্ডারলাইং যে ভেরিয়েবল গুলো আছে তাদের কারণে। তার মানে হচ্ছে এই যে আমরা যে ভেরিয়েবল গুলো আমাদের নিছিলাম, ভোকাবুলারি, রাইটিং, গ্রামার, তাদের স্কোর গুলা ছিল এরকম। আহ, এইটার জন্য এক্সট্রাকশন, এটা হচ্ছে সেই কমনালিটির ভ্যালু। আমরা ইনিশিয়াল যেটা আছে, এই যে এই যে কলামটা, এই কলামটা আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে হচ্ছে এইটা এক্সট্রাকশন যে কলামটা, এইটা। তো এক্সট্রাকশন কলামের যে ভ্যালুগুলো আসছে, যে প্রথমটার জন্য আসছে 0.755,
তারপর 0.763। এই ভেরিয়েবলগুলো হচ্ছে আমাদের মানে এইটা এক্সপ্লেন করতে কাজে লাগবে বা কমুনালিটি এক্সপ্লেন করতে কাজে লাগবে। তো যখন দেখতেছি যে প্রথমটার জন্য 0.755, তো এইটার মানে হচ্ছে যে value of commonality measures the proportion of variation that is explained by the underlying variable or common variable। তো তার মানে এই যে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এটা আসলে 1 এবং 0 এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু হবে, মানে 0 থেকে 1 এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু হবে। আর এই যে ভোকাবুলারি যেটা, এটার কমনালিটির ভ্যালু আসছে 0.755। তার মানে হচ্ছে এই ভোকাবুলারি যে ভেরিয়েবলটা, ওর মাঝে যে ভেরিয়েশনটা আছে বা ভেরিয়েন্সটা আছে, তার 75.5% ভেরিয়েন্সই এই ইউনিক বা কমন ভেরিয়েবল যেটা, এটার কারণে হচ্ছে। আর বাকি যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে তার নিজের ভোকাবুলারি, তার নিজের দোষ বা নিজের ভেরিয়েন্স বলি। সেম ভাবে রাইটিং এর জন্য 76.3% ভেরিয়েশনই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ, এই কমন ভেরিয়েবল যেটা, এইটার কারণে। কমন ভেরিয়েবল বলি বা ল্যাটেন্ট ভেরিয়েবল বলি, যাই বলি। আর সিমিলারলি গ্রামারের জন্য 74.4% ভেরিয়েশনই হচ্ছে এই কমন ভেরিয়েবলের কারণে। সিমিলারলি অ্যারিথমেটিক এর জন্য 56.8% ভেরিয়েশনই হচ্ছে এই ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির কারণে। তো তার মানে আমরা আসলে অলরেডি জানি না, কিন্তু আমরা জাস্ট মানে আমি তো অলরেডি জানি যে এই তিনটা এইটাকে বোঝাচ্ছে, বাট আমরা যদি না জানতাম, এখানে জাস্ট খালি থাকতো, এখানে একটা থাকতো বা দুইটা থাকতো, আমি জানি না, ঠিক আছে, কিছুই জানি না। তো তো এই ভ্যালুগুলা আসলে আমাদের যখন এরকম একটা ফ্যাক্টর অ্যানালাইসিস আমরা করতে যাব, তখন এই ভ্যালুটা 0.5 এর চেয়ে বড় হইতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রথমে যে লাইনটা আছে, ভেরিয়েন্স অফ এ ভেরিয়েবল, তো এটা তো এই দুইটা যোগ করলে 1 হবে। তো এইটা আসলে ইউনিক ভেরিয়েন্স যেটা, এটাকে 0.5 এর কম হইতে হবে, অর্থাৎ কমন ভেরিয়েন্স যেটা, এটাকে 0.5 এর চেয়ে বেশি হইতে হবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো আমাদের ক্ষেত্রে যখন দেখতেছি যে সবগুলার জন্যই কমনালিটির ভ্যালু 0.5 এর চেয়ে বেশি, তার মানে আসলে সবগুলা ভেরিয়েবলই আসলে একটা আন্ডারলাইং কোনো কিছু আছে, যেটার কারণে তাদের এই চেঞ্জটা হয়েছে। তো যদি এমন হয় যে আমরা একটা ফিট করতে গেলাম, এরকম, সরি ফিট না, ফ্যাক্টর অ্যানালিসিস করতে গেলাম, এবং করতে গিয়ে দেখলাম যে কোনো একটা ভেরিয়েবলের জন্য, আমি যদি আউটপুটটাতে যাই, এখানে 6টা ভেরিয়েবল আছে, বাট আমরা যদি টেস্ট করে দেখি, মানে এই ক্যালকুলেট করে দেখি যে কোনো একটা ভেরিয়েবলের জন্য কমনালিটির ভ্যালু 0.5 এর চেয়ে কম আসছে, তার মানে হচ্ছে সেই ভেরিয়েবলটার উপরে আসলে যে কমন ভেরিয়েবল, তার তেমন কোনো প্রভাব নাই। আমরা চাইলে সেই ভেরিয়েবলটাকে ফার্দার অ্যানালাইসিসের থেকে বাদও দিতে পারি, ঠিক আছে। তো তো ধরলাম যে এই যে আমাদের যে কোশ্চেনগুলো এখানে দেখছি, এই কোশ্চেনগুলো চিন্তা করি, ধরলাম এখানে 21টা কোশ্চেন আছে এবং 21টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেনের কমনালিটির ভ্যালু আসছে 0.4, 0.3, আবার 0.4, এরকম। আমরা চাইলে সেই 3টে ভেরিয়েবলকে বাদ দিয়ে কাজ করতে পারি। কিন্তু একটা বিষয় হচ্ছে, এটা যেহেতু একটা আইডিয়াল কোশ্চেন ইয়ার, মানে এটা হচ্ছে ওয়াইডলি ইউজড, সবাই জানে যে এটা মানে এটা, এখানে আসলে কমনালিটি সবগুলাই 0.5 এর বেশি হওয়ার কথা। তো যদি কম আসে তার মানে হচ্ছে আমার প্রবলেম, আমার ডাটা কালেকশনে কোথাও সমস্যা হয়েছে, ঠিক আছে। তো এটা ছিল কমনালিটির বিষয়টা। তারপর আসতেছে টোটাল ভেরিয়েন্স এক্সপ্লেইনড। তো আমরা এখানে যে কাজটা করছিলাম অ্যানালাইজে গিয়ে, খেয়াল করেন, ডাইমেনশন রিডাকশন, সেখান থেকে ফ্যাক্টর। তো ডাইমেনশন রিডাকশন মানে হচ্ছে আমরা যতগুলা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, ধরলাম 200টা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, 200টা ভেরিয়েবল নিয়ে সবসময় কাজ করা আসলে খুব টাফ। সো আমাদের টার্গেট যদি এরকম হয় যে আমরা 200টা না, বরং 200টা ভেরিয়েবলের 100% যে ভেরিয়েশনটা আছে বা ভেরিয়েন্সটা আছে, সেটাকে যদি আমরা যে কোনো 4টা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে পারতাম, বা ম্যাক্সিমাম যে ভেরিয়েশন সেটাকে যদি 5টা বা 4টা এরকম কয়েকটার মাধ্যমে প্রকাশ করতে পারতাম, তাহলে কেমন হয়। সেই চিন্তা থেকেই এই ফ্যাক্টর, সেই চিন্তা থেকেই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বিষয়টা আসে। আর প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের একটা জায়গায় হচ্ছে এখানে ফ্যাক্টর অ্যানালাইসিসে ইউজ করা হয়। তো আমরা যখন এখানে ফ্যাক্টর চেক করছিলাম, তখন কিন্তু দেখেন যে এক্সট্রাকশনে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্টস ইউজ করছিলাম। এটার কাজ আসলে ডাইমেনশনালিটি রিডিউস করা। তো এইখানে কম্পোনেন্ট দেখেন কয়টা আসছে, কম্পোনেন্টে 1 2 3 4 5 6, 6টা কম্পোনেন্ট দেখাচ্ছে। 6টা কেন দেখাচ্ছে? বিকজ আমাদের ভেরিয়েবল ছিল 6টা,
আমাদের ভেরিয়েবল যদি 200টা থাকে আমাদের 200টা কম্পোনেন্ট দেখাবে। কিন্তু কিন্তু আমরা যখন ফ্যাক্টর অ্যানালাইসিস করছিলাম আরেকটা জিনিস দেখেন, এক্সট্রাকশনে এক্সট্রাক্টের যে বক্সটা ছিল সেখানে আমরা বেসড অন আইগেন ভ্যালু দিয়ে রাখছিলাম এবং আইগেন ভ্যালুস গ্রেটার দেন 1 এরকম কিছু একটা দিয়ে রাখছিলাম। এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে এই যে দেখেন, এই যে স্ক্রিপ্ট প্লটটা আছে না, এই স্ক্রিপ্ট প্লটে প্রথম কম্পোনেন্ট বরাবর যে স্কোর এটা হচ্ছে 3 এর চেয়ে একটু কম, ধরলাম 3। তারপরে যে কম্পোনেন্ট এটার যে ভ্যালু, এটা হচ্ছে আইগেন ভ্যালু বা স্কোর, এটা হচ্ছে 1 এর চেয়ে একটু বেশি, ধরলাম 1.2। 3 নাম্বারটার জন্য হচ্ছে 1 এর চেয়ে কম। তো এখানে এই যে 1 আর 2, কম্পোনেন্ট 1 আর 2 এর জন্য ডিটেলস দেখাচ্ছে আর বাকিগুলোর জন্য ডিটেলস দেখাচ্ছে না। তার মানে হচ্ছে আমরা যে উপরে সিলেক্ট করে রাখছিলাম আইগেন ভ্যালু 1, ওইটা হচ্ছে জাস্ট একটা থ্রেশহোল্ড, যে যখন 1 থাকবে ভ্যালু, তো 1 এর উপরে যে ভ্যালুগুলো থাকবে কম্পোনেন্টের যে আইগেন ভ্যালুগুলো থাকবে তাদেরকে শুধু সিলেক্ট করো ফর ফার্দার অ্যানালাইসিস। তো ফার্দার অ্যানালাইসিস আসলে কি করতেছে এখানে? আমাদের যে ডেটার 100% যে ভেরিয়েশনের কথা আমরা বলতেছি বারবার, সেই 100 ভেরিয়েশনের এই যে দুইটা কম্পোনেন্ট 1 আর 2, এই 1 আর 2 দ্বারা আসলে 69.4% ভেরিয়েশন আমরা ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ একটু এটা দেখেন, আমি যদি এখন একটা কাজ করি, কোর্সে যাই, সেভ এস ভেরিয়েবলস দেই, দেন কন্টিনিউ, দেন আমি ওকে দেই, আমাদের ডেটা সেটে আসছে না। এই যে আমাদের ডেটা সেটে দুইটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হবে, fac1, fac2। এই দুইটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি এই যে আমাদের 6টা ভেরিয়েবল ছিল, এই 6টা ভেরিয়েবলের একটা কি বলবো রিপ্লেসমেন্ট হিসেবে বলা যায়। এবং রিপ্লেসমেন্টটা কিরকম? এই 6টা ভেরিয়েবল যা এক্সপ্লেন করতে পারে এই দুইটা ভেরিয়েবল ঠিক তাই এক্সপ্লেন করতে পারে। তবে এভাবে যদি চিন্তা করি যে এই 6টা ভেরিয়েবল ধরলাম, 6টা ভেরিয়েবল দিয়ে কোনো একটা মডেল আমি ক্রিয়েট করলাম, সেই মডেলটা আমার 90% আর স্কোয়ারের ভ্যালু আসছে 90%, তাহলে এই দুইটা ভেরিয়েবল দিয়ে যদি আমরা কাজ করি তাহলে 90% হোক না হোক 90%-এর কাছাকাছি হলেও আমরা পেয়ে যাব, এক্সপ্লেন করতে পারবে। এটা হচ্ছে আসলে এই প্রিন্সিপাল কম্পোনেন্টের কাজ। তো আমি যদি একটু আরেকবার আউটপুটটাতে যাই, ভিউয়ার, তো এখানে আমাদের ভেরিয়েশন কত ছিল? যে ইনিশিয়াল আইগেন ভ্যালুস, এখানে পার্সেন্টেজ অফ ভেরিয়েন্স না, আমাদের লাগবে হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ। এখানে আছে 64.40। এটা না দেখে আমরা এটাও দেখতে পারি 69.40, সেম জিনিস। তো আমাদের আসছে 69.40। তার মানে আমাদের যে টোটাল ভেরিয়েশনটা ছিল, এই যে 6টা কম্পোনেন্টই যদি আমরা নিতাম তাহলে আমরা আসলে এই 6টা ভেরিয়েবলের 100%কেই এক্সপ্লেন করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, সো আমরা আসলে ওই 100% ভেরিয়েন্সের 69.4%কে এক্সপ্লেন করতে পারবো। তো বাকিটাকে আমরা ধরলাম যে মানে কোনো কারণে ছেড়ে দিচ্ছি না, আমাদের আর দরকার নেই, আমরা এই 69.4% নিয়েই খুশি। বাট সাধারণত 70% বা 80%-এর বেশি হইলে সেটাকে গ্রহণযোগ্য ধরে নেওয়া হয়। বাট আমরা যেহেতু থ্রেশহোল্ড 1-এর উপরে ধরছিলাম, এই 1-এর উপর ধরাতে সে 69.4% পর্যন্ত নিছে। বাট আমরা যদি 3টা কম্পোনেন্ট নিতাম, যে 1 2 3, তাহলে আমাদের ডাটা সেটে আরেকটা নতুন ভেরিয়েবল আসতো, ফ্যাক ফ্যাক 2 3 3 নামে একটা নতুন ভেরিয়েবল আসতো। তখন আমরা যদি এই 3টা ভেরিয়েবল নিয়ে কোনো একটা কাজ করতাম, সেইটা কতটুকু এক্সপ্লেন করতে পারতো সেটা একটু দেখি। সেটা 81.36% এক্সপ্লেন করতে পারতো। বুঝতে পারছেন এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি? আচ্ছা, পরেরটায় যাই। তো আমরা এখন এখানে দুইটা ফ্যাক্টর সিলেক্ট করে নিছি। তো দুইটা ফ্যাক্টর সিলেক্ট করলাম, এই স্ক্রিপ্ট প্লটের আইগেন ভ্যালু যেটা, এটা আইগেন ভ্যালুর উপর বেস করে। তো তারপরের পার্টটা যেটা আমাদের মেইন লাগবে, মানে ফ্যাক্টর অ্যানালাইসিসের মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স। এখানেই আমরা দেখতে পারবো যে গ্রুপিংটা কিভাবে হচ্ছে। এখানে কম্পোনেন্ট 1 এবং 2 আমাদের সিলেক্ট করে দিছে একটু আগে, আমরা এই ক্রাইটেরিয়ার উপর বেস করে, কাইসার মায়ের ক্রাইটেরিয়ন বলা হয় এটারে। তো এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা এই কম্পোনেন্টগুলো সিলেক্ট করছি, কম্পোনেন্ট 1 এবং কম্পোনেন্ট 2। যদি 3 আসতো তাহলে আরেকটা কলাম থাকতো। তো এই দুটো কম্পোনেন্টের মাঝে এই যে ভ্যালুগুলো আছে,
এই ভ্যালুগুলো যদি 0.7 এর বেশি হয় বা 0.6 এর বেশি হয়, সেগুলোকে আমরা একটা এই কম্পোনেন্টের অংশ হিসেবে ধরতে পারবো। তো তার মানে কম্পোনেন্ট 1 এর অংশ হচ্ছে অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলটা, আই ডোন্ট রিমেম্বার দ্যাট, এটা। তারপর হচ্ছে আই ক্যান রাইট এ রিপোর্ট অন মাই ওন। তারপর হচ্ছে আই হ্যাভ দ্য টেন্ডেন্সি অফ মেকিং গ্রামাটিক্যাল এরর। তার মানে যে রাইটিং এর যে 3টা কোয়েশ্চেন ছিল, তাদের সবার স্কোর এখানে বড়, মানে 0.8, 0.87 এরকম বড় বড়। আর কম্পোনেন্ট 2 তে প্রথমটার ভ্যালু বেশ কম, তারপরেরটা কম, তারপরেরটা কম, তারপরের 3টা আবার বেশি। তার মানে এই 6টা যে ভেরিয়েবল ছিল, ওই 6টা ভেরিয়েবলকে আমরা আসলে 2টা আন্ডারলাইং ভেরিয়েবলের মাধ্যমে এক্সপ্লেন করতে পারতেছি। তার মানে আমরা আসলে আমাদের যে 2টা আন্ডারলাইং ভেরিয়েবল, যে ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, এগুলোকে আমরা ফ্যাক্টর হিসেবে বলি এখানে। তার মানে আমরা 2টা যে ফ্যাক্টর, সেই 2টা ফ্যাক্টর পেয়ে গেছি। আমরা এগুলো নেমিং করলাম কিভাবে? আমরা এগুলো নেমিং করছি জাস্ট এই ভেরিয়েবলগুলো কিসের কোয়েশ্চেন ছিল সেটার উপর বেস করে আমাদের ডোমেন নলেজ ব্যবহার করে এগুলোর নেমিং গুলা করে ফেলছি। আর এটা আর একটু সুন্দরভাবে দেখা যেত, তো দেখার উপায়টা হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস এন্ড অপশনসে গিয়ে যে কোএফিশিয়েন্ট ডিসপ্লে ফরম্যাট আছে না, এখান থেকে সারপ্রেস স্মল কোএফিশিয়েন্টস, অর্থাৎ এখানে যেগুলোর ভ্যালু ধরলাম 0.3 এর কম, সেগুলোকে শো করবে না। আমি যদি 0.3 দেই, কন্টিনিউ দেন, ওকে দেই, তাহলে আমাদের রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সে এই যে এইগুলো শো করতেছে না, কারণ এদের স্কোর হচ্ছে 0.3 এর চেয়ে কম, তারপর এদের স্কোর হচ্ছে 0.3 এর চেয়ে কম। এটা হচ্ছে আমাদের রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স। এই জিনিসটা পেপারে বা যেখানে আমরা ইউজ করব ফ্যাক্টর অ্যানালিসিসের আউটপুট যেখানে ইউজ করব, সেখানে এটা অ্যাড করতে হবে। এখান থেকে আমরা জানতে পারলাম যে আমাদের আন্ডারলাইং ফ্যাক্টর কয়টা এবং সেগুলো কি কি, সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো। আমাদের এগুলো ছিল আমাদের আন্ডারলাইং ভেরিয়েবলস। আর একটু যদি খেয়াল করি এখানে কম্পোনেন্ট প্লট, যে প্লটটা আছে, এই প্লটে কিন্তু দেখাচ্ছে যে কোন ভেরিয়েবল, কোন কোয়েশ্চেনগুলো একসাথে একসাথে আছে, মানে একটা নির্দিষ্ট ফ্যাক্টরকে এক্সপ্লেন করতেছে। কারণ কোয়েশ্চেন 1, 2, 3 এই তিনটা একটা ফ্যাক্টরকে এক্সপ্লেন করতেছে, আর 5, 4, 5, 6 এই তিনটা একটা ফ্যাক্টরকে এক্সপ্লেন করতেছে। তো আমাদের যদি এরকম 21টা প্রশ্ন থাকে, হয়তো দেখা যাবে 10টা এখানে, 5টা এখানে, তারপর 6টা এখানে, এরকম। এইভাবে হচ্ছে আমরা গ্রুপিং গুলা দেখতে পারবো, এবং গ্রুপগুলো আসলে এক একটা ফ্যাক্টরকে নির্দেশ করে। তারপর যদি পেপারটা দেখি, আমাদের যে পেপারটা ছিল সেদিন বের করে আনলাম, সেই পেপারে দেখব যে শুরুতে, আচ্ছা এই যে টেবিলটা, এই টেবিলে এগুলো হচ্ছে এক একটা আইটেমস, বা যেটা আমরা ভেরিয়েবল বলতেছি এগুলোকে আইটেম বলা হয়। এগুলো হচ্ছে এই রিসার্চ পেপারের কোয়েশ্চেন গুলো। আর ওরা যে ওরা ফ্যাক্টর পাইছে কয়টা দেখি, ওরা ফ্যাক্টর পাইছে 3টা। পারসিভ বেনিফিট, এটা ওরা নেমিংটা ওরা করছে, তারপর ফ্যাক্টর 2 এবং ফ্যাক্টর 3, এটা হচ্ছে সেই 3টা ফ্যাক্টর। এবং 3টা ফ্যাক্টরের এই যে ভ্যালুগুলো, এগুলো কিন্তু আমরা এই এসপিএসএস এ পাইলাম, এই যে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সের এই কম্পোনেন্টের এই ভ্যালুগুলো। আর এটার এক্সপ্লেনেশন হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালিসিস ওয়াজ ইউজড টু চেক দ্য ফ্যাক্টর স্ট্রাকচার অফ দ্য রিসার্চ আইটেমস। মানে ওদের যে কোয়েশ্চেনগুলো ছিল তাদের স্ট্রাকচারটা কিরকম সেটা দেখার জন্য ওরা এই ফ্যাক্টর অ্যানালাইসিসটা ইউজ করছে। তারপর লিখছে যে দ্য স্যাম্পল অ্যাডিকুয়েসি ওয়াজ টেস্টেড ইউজিং কেসার মেয়ার অলকিন টেস্ট। আর আমরাও সেটা দেখছি, এরকম সবকিছু এখানে লেখা আছে আসলে। আর এক্সপ্লেনেশন যা দিছি সেগুলোই। এই পর্যন্ত হচ্ছে আমাদের ফ্যাক্টর অ্যানালিসিসের ইন্টারপ্রিটেশন গুলো। অল্পই, এটা খুব বড় কিছু না। তারপরে এখান থেকে হচ্ছে লজিস্টিকের পার্টটুকু শুরু হয়েছে এই ব্যাপারে। আর আরেকটা বিষয় বাকি আছে, আমরা যে অ্যানালিসিস করে, এই ফ্যাক্টর অ্যানালিসিস করে 2টা ফ্যাক্টর পেলাম, এই 2টা ফ্যাক্টর আসলেই রিলায়েবল কিনা, বা অ্যানালিসিস যে আউটপুট আমরা পাইছি এটা আসলে এখন কনফার্ম করতে হবে। স্লাইডটা ওপেন করি, তো কনফার্ম করতে হবে মানে হচ্ছে রিলায়েবল কিনা। এই যে আমরা স্কেলগুলো দেখতেছি এখন, এই স্কেলগুলো কতটুকু রিলায়েবল সেটা এখন আমরা টেস্ট করব।
তো আমরা স্কেল কয়টা পেলাম? 2টা। স্কেল মানে হচ্ছে ফ্যাক্টর, যেটাকে বলতেছি বারবার বিভিন্ন টার্মিনোলজি আমি ইউজ করতেছি। তো আমাদের ফ্যাক্টর বা স্কেল হচ্ছে এখানে 2টা। তো লেখা আছে যে রিকমেন্ডেড লেভেল ফর ক্রনবাচ আলফা। ক্রনবাচেস আলফা আসলে কেন ইউজ করে? এটা হচ্ছে রিলায়েবিলিটি টেস্ট মেজার করার জন্য এই ক্রনবাচেস আলফা ভ্যালুটা ইউজ করা হয়। আমাদের যদি এখন টেস্ট করি, মেজার করি যে ক্রনবাচেস আলফা ভ্যালুটা কত, আমাদের টার্গেট হচ্ছে এই তিনটা একটা আর এই তিনটা হচ্ছে একটা। তাহলে আমরা প্রথমে এই তিনটার জন্য ক্রনবাচেস আলফা যেটা সেটা মেজার করে নিয়ে আসি। তো সেটার জন্য অ্যানালাইজে যেতে হবে, তারপর হচ্ছে কোথায় স্কেল, তারপর রিলায়েবিলিটি অ্যানালাইসিস। তো আমাদের যেহেতু স্কেলের রিলায়েবিলিটি অ্যানালাইসিস করতে হবে, সেজন্য হচ্ছে অ্যানালাইজ, সেখান থেকে স্কেল, দেন রিলায়েবিলিটি অ্যানালাইসিস। রিলায়েবিলিটি অ্যানালাইসিস ক্লিক করলাম। তারপর আমাদের প্রথম তিনটা হচ্ছে একটা ফ্যাক্টর, তো প্রথম তিনটার আলফার ভ্যালু কত আসে, অর্থাৎ ক্রনবাচেস আলফা যেটা সেটার ভ্যালু কত আসে সেটা দেখবো। সো আমি প্রথম তিনটা সিলেক্ট করলাম, কোয়েশ্চেন 1, 2 এবং 3, দেন ওকে। তো প্রথম তিনটার জন্য ক্রনবাচেস আলফার ভ্যালু আসছে 0.832, আর আমাদের থ্রেশহোল্ড ছিল কত? 0.7। তার মানে আমাদের স্কেল যেটা আমরা মেজার করলাম এতক্ষণ সেটা বেশ ভালো একটা স্কেল। আর আমাদের আইটেম কয়টা ছিল স্কেলে? নাম্বার অফ আইটেমস হচ্ছে 3টা। সেইভাবে আমাদের ক্রনবাচেস আলফার ভ্যালু এত আর নাম্বার অফ আইটেমস হচ্ছে 3, এই জিনিসগুলো অবশ্যই রিপোর্ট করতে হবে। তো সিমিলারলি পরের তিনটাটা দেখি। ওকে, এটার জন্য ভ্যালু আসছে একটু কম, 0.694। তো এর মানে একটা হইতে পারে যে আমাদের স্কেলটা হয়তো ঠিক আছে, বাট যারা এই অ্যান্সার গুলো করছে 324, তারপর 443, হয়তো এই জিনিসগুলো আসলে কনসিস্টেন্ট না। হয়তো দেখা গেল এখানে কেউ 4 দিছে, এখানেও কেউ 4 দিছে, এখানে সে 1 দিয়ে রাখছে, যার আসলে 3 বা 4 বা 5 দেওয়ার কথা ছিল। অর্থাৎ আমি যদি এভাবে চিন্তা করি যে এইটার আনসার যে এগ্রি দিছে, মানে ম্যাথমেটিক্যাল এবিলিটি যেহেতু এই তিনটা দ্বারাই প্রকাশ পাচ্ছে, তো কেউ যদি এটাতে ভালো হয়, স্বাভাবিকভাবেই তার এটাতে ভালো হওয়ার কথা, এটাতেও ভালো হওয়ার কথা। কেউ যদি এটা খারাপ হয়, স্বাভাবিকভাবেই তার এটাতেও খারাপ হওয়ার কথা। এরকম মানে তাদের মধ্যে একটা কোরিলেশন থাকার কথা। বাট যদি এরকম না হয়, সেক্ষেত্রে কিন্তু এই রিলায়েবিলিটি যে ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুটা কিন্তু তখন আস্তে আস্তে নিচে নেমে যাবে। যেমন আমি যদি সরি প্রিন্টেটিভ দিছি, আমি যদি এখানে এই তিনটা না নিয়ে এখান থেকে একটা, আর এখান থেকে জিওমেট্রি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পার্ট থেকে একটা এবং জিওমেট্রি পার্ট থেকে একটা নেই, আর প্রবলেম থেকে একটা নেই, তো এদের রিলায়েবিলিটি টেস্ট করি, তাহলে ভ্যালুটা কিন্তু আরো কমে গেছে, 0.629 হয়ে গেছে। এটা কারণ হচ্ছে আসলে এরা আসলে রিলেটেড না। এই যে ল্যাঙ্গুয়েজ যে এবিলিটিটা, এই ল্যাঙ্গুয়েজ এবিলিটির কোনো একটা সাথে আইটেমের সাথে কিন্তু এই ম্যাথমেটিক্যাল এবিলিটির কোনো একটা আইটেমের তেমন একটা রিলেশন থাকার কথা না। কারণ আমরা দেখতেই পারতেছি আমাদের ফ্যাক্টরি কি আসছিল, আমাদের ফ্যাক্টরি কিন্তু দুইটা আলাদা ব্রাঞ্চ আসছিল। এই রাইটিং একটা ব্রাঞ্চে ছিল এই ফ্যাক্টরের জন্য, এই ফ্যাক্টরের সাথে কিন্তু এইগুলোর কোনো সম্পর্ক নাই। সো ক্রনবাচেস আলফার মাধ্যমে কিন্তু আমরা এগুলো টেস্ট করতে পারবো। ধরেন যে আমরা একটা কোশ্চেনিয়ার অনলাইন দিয়ে দিলাম, বা আমরা আমাদের কাউকে ধরলাম যে কিছু লোক নিয়োগ দিছি যাদের কাজ ছিল বাসায় গিয়ে গিয়ে ডাটা কালেক্ট করা, এবং ডাটা কালেক্ট করে নিয়ে আসছে, এবং আমরা যদি তাদের কালেকশন করার পর তাদের এই ক্রনবাচেস আলফার ভ্যালু দেখি 0.7 এর কম চলে আসছে বা 0.6 এর কম চলে আসছে, তখন আমাদের বুঝতে হবে যে ওই লোক চায়ের দোকানে বসে বসে কোশ্চেনারটা ওপেন করে একবার বাদলের জন্য করছে, সে নিজেই একবার বাদল হয়েছে, তারপর একটা প্রশ্ন ফিল আপ করছে, তারপর নিজেই একবার লিমা হয়েছে, তারপর একটা কোয়েশ্চেন ফিল আপ করছে, মানে নিজেই তখন নানা মানুষ হয়ে হয়ে কোয়েশ্চেনারটা ফিল আপ করে দিয়ে দিচ্ছে, এবং সেখানে আন্দাজি সে দাগাইছে। তো এই ধরনের বিষয়গুলো আমরা এই মেজারমেন্ট রিলায়েবিলিটি টেস্টের মাধ্যমে দেখতে পারি। আর তারপরের কয়েকটা মেজার হচ্ছে এরকম সিমিলার মেজারমেন্ট হচ্ছে কম্পোজিট রিলায়েবিলিটি এবং এভারেজ ভেরিয়েন্স এক্সট্রাক্টেড বা এভিই, এটাও একটা রিলায়েবিলিটির জন্য টেস্ট করা হয়। তবে এই কম্পোজিট রিলায়েবিলিটি এবং এভারেজ ভেরিয়েন্স এক্সট্রাক্টেড এগুলো এসপিএসএস এর মাধ্যমে সরাসরি করা যায় না, এগুলো ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হয়।
এবং এই দুইটা ক্যালকুলেট করতে হয় হচ্ছে এই এই যে এটা ছিল রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স, এই ভ্যালুগুলোর মাধ্যমে এইগুলো মেজার করতে হয়। তো আমি একটার জন্য দিয়ে রাখছি কম্পোজিট রিলায়েবিলিটির জন্য কিভাবে ক্যালকুলেট করতে সেটা দিয়ে রাখছি, আর এটার ফর্মুলা হচ্ছে এটা। আর এই লিঙ্কে গেলে এই যে কম্পোজিট রিলায়েবিলিটির ভ্যালু কত সেটা দেখায় দিবে। তো আমি যদি একটু যাই, আমি এটা দেখাই দিই। এটা সরাসরি যদি এসপিএসএস করা যায় না, তো অনলাইনে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি করা যায়। ওখানে এই ভ্যালুগুলো জাস্ট দিয়ে দিলেই হবে। তো প্রথম ভ্যালুটা হচ্ছে 0.828, আমি যদি 0.828 দেই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড লোডিং। মানে এই ভ্যালুগুলোকে স্ট্যান্ডার্ডাইজড লোডিং বলা হচ্ছে, কারণ আমরা এগুলোকে রোটেটেড করছি। আমরা যদি কম্পোনেন্ট ম্যাট্রিক্সেরটা নেই, এই কম্পোনেন্ট ম্যাট্রিক্সের একটা মডিফাইড ফর্মই হচ্ছে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স। তো আমাদের এখানে আসলে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সটা নিয়েই সব কাজ করতে হবে, আমরা এইটা দিয়ে কোনো কাজ করব না। তো রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স থেকে আমাদের যে কোনো একটা ফ্যাক্টর, ধরলাম এটা একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরের সবগুলো স্ট্যান্ডার্ডাইজড লোডিং এর ভ্যালু এখানে ইনপুট দিতে হবে এক একটা করে। তো আমি প্রথম আইটেম এটা দিছি, তারপর সেকেন্ড আইটেম এটা দিচ্ছি 0.871, তারপর থার্ড আইটেম এটা দিচ্ছি 0.835, সরি 835। তাহলে এটা হচ্ছে আমার কম্পোজিট রিলায়েবিলিটির ভ্যালুটা। এটা আসলে জাস্ট ব্যাকগ্রাউন্ডে এই ফর্মুলাটা ইউজ করছে, এই যে নিচে দিয়ে দিছে, এই ফর্মুলাটাই জাস্ট ইউজ করছে, ইউজ করে এই ভ্যালুটা আমাকে পাস করে দিচ্ছে। আর ইউজুয়ালি প্রথম যেটা আছে মেজার অফ রিলায়েবিলিটি অফ কনসেনসাস আলফা, এটার মাধ্যমে আসলে সবকিছু এক্সপ্লেন করা হয়। বাট এই যে পেপারটা ছিল, ওই পেপারে আসলে তিনটা ইউজ করছে, এইটাও ইউজ করছে, এইটাও ইউজ করছে, এইটাও ইউজ করছে। সো এই জন্য হচ্ছে আমি দেখাই দিলাম যে রিলায়েবিলিটি টেস্টের জন্য আসলে কি কি করা যায়। এই পেপারে গেলে দেখবেন যে এখানে 401 পেজ, যেটা এখানে লেখা আছে, the convergent validity was assessed using Cronbach's alpha, দেন এরকম আরো কিছু, আর এগুলোর এক্সপ্লেনেশন নিচে দেওয়া আছে, কোনটার মানে কি, তারা এই ভ্যালু আসার কারণে তারা আসলে কি বুঝতে পারছে, এই জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছে। আর আমি আরেকবার সাজেস্ট করবো, আরেকবার বলি লাস্টে এসে, এই বইটা পড়তে পারেন, অ্যান্ডি ফিল্ডের এই বইটা পড়তে পারেন। আর এই যে উইথ এস ইলাস্ট্রেশন যে বইটা আছে, স্ট্যাটিস্টিক্স গাইড ফর স্টুডেন্ট অ্যান্ড রিসার্চার্স উইথ এস প্লেসেস ইলাস্ট্রেশনস, এই বইটাও পড়তে পারেন। দুইটাই অলমোস্ট কয়েক বছর হয়েছে বের হয়েছে, তো মোটামুটি আপডেটেড। এই বইটা পড়তে পারেন, এই দুইটা বই আপনারা পড়তে পারেন এসপিএসএস এর মাধ্যমে এই অ্যানালাইসিস গুলো বোঝার জন্য। কারণ এসপিএসএস তো আসলে একটা সফটওয়্যার, বাট সফটওয়্যারটা ইউজ করতে হলে আমাদের যে ডোমেন নলেজটা দরকার, যে স্ট্যাটিস্টিক্যাল নলেজ দরকার, তারপর সাবজেক্টের নলেজ দরকার, ওই জিনিসগুলো আসলে নিজেকে একটু কষ্ট করে গেইন করতে হবে। আর এটাও তাও আবার আপনি কোন ফিল্ডে কাজ করতেছেন সেটার উপর নির্ভর করে যে আপনি আসলে কোনটা বেশি ইউজ করবেন। যেমন আমি যদি চিন্তা করি যে কেউ বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে বা এপিডেমিওলজি নিয়ে কাজ করে, তাদের কিন্তু দেখা যাবে যে এইগুলো খুব একটা দরকার পড়তেছে না, তারা সরাসরি এখানে চলে যাচ্ছে। কোথায় গেল, এই সার্ভাইভালে চলে গেল, ওখান থেকে তার দরকারি এইসব কাজ করতেছে। তারপর আমরা যদি চিন্তা করি যে কেউ মার্কেটিং নিয়ে কাজ করে বা বিজনেসের কোনো কিছু নিয়ে কাজ করে, তারা এখানে সরাসরি এসে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল হয়তো এগুলো নিয়ে এসে বেশি কাজ করতে পারে, বা ডিরেক্ট মার্কেটিং যেগুলো আছে এখানে কিছু টেকনিক্স আছে সেগুলো নিয়ে হয়তো সরাসরি কাজ করতে পারে। এগুলো হচ্ছে নির্ভর করতেছে যে আপনি কোন ফিল্ডের, আপনার ফিল্ডের জন্য কোন জিনিসগুলো বেশি লাগে। তো তখন হচ্ছে আপনি সেই টার্গেট নিয়ে আপনার শেখার যে মানে কি বলবো পথটা থাকে সেটাকে ছোট করে নিতে পারেন এবং আরো ইজি করে নিতে পারেন। আর এসপিএসএস আশা করি মানে ক্লাসগুলো যারা রেগুলার করছে আর প্রজেক্টগুলো যারা জমা দিচ্ছে তাদের একটা মানে হাতে চলে আসছে যে কোথায় গেলে কি হয় না হয়, নেভিগেশনটা অ্যাটলিস্ট অনেকের মাথায় চলে আসছে অলরেডি, আমার যতটুকু ধারণা। কারণ 12টা ক্লাস কিন্তু কম না, অনেক। 12টা ক্লাসে যারা রেগুলার থাকছে আমার আমার মনে হয় না তাদের আর এসপিএসএস কিভাবে নেভিগেট করতে হয় এটা নিয়ে কোনো সমস্যা আছে। থিওরিটিক্যাল সমস্যা থাকতে পারে, এটা স্বাভাবিক, কারণ কথা হচ্ছে এই জিনিসগুলো যত বেশি প্র্যাকটিস করা যায় তত মাথায় থাকে। তো আমি যদি ইভেন আমিও যদি টানা কয়েকদিন ইউজ না করি, দেখা যাবে যে আমি ভুলে গেছি। আর এগুলো দেখানোর আগে আমি এগুলো আবার পড়ে নিয়েছি, পড়ে নিয়ে তারপর পড়াচ্ছি। তো কাজ করতে গেলে অনেকবার গুগল সার্চ করতে হবে। আর আমি মনে করি যে গুগল সার্চ করা একটা স্কিল এবং এটা সিভিতে যুক্ত করা উচিত।
যে হ্যাঁ আমি গুগল সার্চ করতে পারি এফেক্টিভ ভাবে। আচ্ছা, কারো কোনো এখন একটু কথা শুনি, কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ এখন কথা বলতে পারেন, মাইক আপনাদের জন্য ওপেন।